এই ফাংশন আমরা অনেক জায়গায় দেখেছি, পয়েন্ট ডিফেক্টের জায়গাতেও এই ইকুয়েশন ছিল। তুমি ডিফিউশন কোফিসিয়েন্টের বা কোনো রেট কনস্ট্যান্টের টেম্পারেচার ডিপেন্ডেন্স বের করতে চাও, এই টি এর উপর রেট কনস্ট্যান্ট কিভাবে ডিপেন্ড করে। এটা অ্যাক্টিভেশন এনার্জি ই, বোলটজম্যান কনস্ট্যান্ট, এবং এই একটা অ্যাডিশনাল কনস্ট্যান্ট ডি নট এর উপর ডিপেন্ড করবে। এটা থেকে আমরা এই যে লিনিয়ার আর প্যারাবোলিক রেট কনস্ট্যান্ট তো গ্রাফিক্যালি এই ফিগার দেওয়া থাকলে বের করতে পারবা, আর এই ফিগার যদি দেওয়া না থাকে এই ইকুয়েশন দিয়ে বের করা যায়। দেখো, লিনিয়ার রেট কনস্ট্যান্টের অ্যারেনিয়াস ইকুয়েশন, প্যারাবোলিক রেট কনস্ট্যান্টের অ্যারেনিয়ার ইকুয়েশন। দেখো লিনিয়ার রেট কনস্ট্যান্ট টেম্পারেচারের সাথে কিভাবে ভ্যারি করে, প্যারাবোলিক রেট কনস্ট্যান্ট টেম্পারেচারের সাথে কিভাবে ভ্যারি করে তা বোঝা যাবে। এর জন্য তোমাকে জানা থাকতে হবে অ্যাক্টিভেশন এনার্জি EA1 কে, D01, অ্যাক্টিভেশন এনার্জি A2 কে, D02, এই প্যারামিটার গুলো জানা থাকতে হবে। এখানে দেখো নিচের টেবিলে এই ভ্যালু গুলো দেওয়া আছে। দেখো এই যে D0 অ্যাক্টিভেশন এর পর যে ডিফিউশন কোএফিশিয়েন্ট দেওয়া আছে, এখানে দেখো আমাদের এখানে আহ, দুই সেট ডাটা দেওয়া আছে। এই ডাটাগুলা কি ইন্ডিকেট করছে, দেখো এই ডাটাগুলো হচ্ছে ওয়েট অক্সিডেশনের জন্য, এই ডাটাগুলো হচ্ছে ড্রাই অক্সিডেশনের জন্য। এখানে প্রথমটা 0 ইনিশিয়াল অক্সাইড থিকনেস ধরে নেওয়া হয়েছে, পরেরটায় 25 ন্যানোমিটার ইনিশিয়াল অক্সাইড থিকনেস ধরে নেওয়া হয়েছে। তার জন্য ডাটাগুলো দেওয়া আছে। একটু ডাটাগুলো কি একটু খেয়াল করে দেখো, এই ডাটাগুলোর মধ্যে এই ডাটাগুলো হচ্ছে D0, মানে এই ভ্যালুটা, এই ডাটাটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর সাথে কে তো হচ্ছে বোলটজম্যান কনস্ট্যান্ট, সেটা তো আমরা কনস্ট্যান্ট থেকে জানতেই পারি। এবার দেখো এই ডাটাগুলো থেকেও আমরা এই আগের ফিগারের ডাটাগুলা এই ফিগার থেকে বের করা যায়, অথবা এই ইকুয়েশন গুলা থেকেও বিভিন্ন টেম্পারেচারে রেট কনস্ট্যান্ট ক্যালকুলেট করা যায়। এখন আমাকে বলো এখানে, এবং সাথে সাথে একটু যদি খেয়াল করো যে এখানে কিন্তু 100 ওরিয়েন্টেশনের ডাটাও দেওয়া আছে, 111 ওরিয়েন্টেশনের ডাটাও দেওয়া আছে। এখন আমরা একটু দেখে বলো তো, আমরা এই আগের ফিগারে যা দেখেছি এই জিনিসটা এই টেবিল থেকেও বোঝা যাচ্ছে। তুমি আমাকে বলো তো, আমরা আগের ফিগারে দেখেছি প্যারাবোলিক রেট কনস্ট্যান্ট ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে না, কিন্তু লিনিয়ার রেট কনস্ট্যান্ট ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে। এইটা এই টেবিল থেকে কিভাবে বোঝা যাচ্ছে দেখো তো, এইটা এই টেবিল থেকে কিভাবে বোঝা যাচ্ছে প্যারাবোলিক রেট কনস্ট্যান্ট ওরিয়েন্টেশন ডিপেন্ডেন্ট না, লিনিয়ার রেট কনস্ট্যান্ট ওরিয়েন্টেশন ডিপেন্ডেন্ট। কিভাবে বোঝা যাচ্ছে একটু দেখে বলো। প্যারাবোলিকের ডাটা গুলো সেম। এই যে দেখো, এই যে প্যারাবোলিকের ডিনোটেড দ্বারা 386, 110 জন্য, 11 এর জন্য 386, কিন্তু লিনিয়ারের ক্ষেত্রে ডিনোটের ভ্যালু 100 জন্য 9.7 10^7, কিন্তু 111 এর জন্য 1.6 10^8। মানে কি দেখো বেড়ে গেছে, এটা ছিল 10^7, এটা কিন্তু 10^8, তার মানে এটা 9.7, এটা কিন্তু 16.3 × 10^7। তাহলে খেয়াল করো 9.7 থেকে 16.3 হয়ে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে 111 এর জন্য যে লিনিয়ার রেট কনস্ট্যান্ট বেশি হবে। ঠিক একইভাবে দেখো এই যে এই দুইটা ডাটা একটা আরেকটা হচ্ছে বেশি, কিন্তু এই ডাটাটা দেখো দুইটারই কিন্তু সেম। এই এই জিনিসটা খেয়াল করে এগুলো থেকেও কিন্তু আমাদের বোঝা যায় যে কিছু অবজারভেশন আগের ডাটাগুলো। সুতরাং এই যে আমরা মোটামুটি ডিল এন্ড গ্রোভ মডেলের সব ডিটেলস গুলো করেছি, এখন এই ডিল যা স্টাডি করছে এটার লিমিটেশন কি। এর লিমিটেশনটা হচ্ছে ফর থিন অ্যান্ড ড্রাই অক্সিডেশন। আমরা যে ডিল এন্ড গ্রোভ মডেল বলি সেটা যদি মূলত থিক অক্সাইড আর ওয়েট অক্সিডেশনের জন্য ভালো রেজাল্ট দেয়, কিন্তু আমরা যদি খুব থিন অক্সাইড নিয়ে কনসিডার করি এবং ড্রাই অক্সিডেশন কনসিডার করি, সেক্ষেত্রে কিন্তু ডিল এন্ড গ্রোভ মডেলের রেজাল্ট অতটা অ্যাকুরেট হয় না। দেখো লেখা আছে যদি থিকনেস 300 অ্যাংস্ট্রমের চেয়ে কম হয় আর যদি ড্রাই অক্সিডেশন হয়, তাহলে ডিল এন্ড গ্রোভ মডেলস এর রেজাল্টে কিছু ভুল দেখা দেয়। আচ্ছা একটু বলো তো, 300 অ্যাংস্ট্রম মানে কত ন্যানোমিটার দেখো তো। অ্যাংস্ট্রম মানে কত, 10⁻⁻, কত অ্যাংস্ট্রম? 10⁻⁻10 স্যার। তাহলে 300 অ্যাংস্ট্রম মানে কত ন্যানোমিটার? 300 অ্যাংস্ট্রম মানে কত ন্যানোমিটার? 30 ন্যানোমিটার। 30। 10⁻⁻10 থেকে 10⁻⁹ যাবো, গুণ 10 ভাগ 10, 300 ÷ 10 হচ্ছে 30। 30 ন্যানোমিটার, যদি 30 ন্যানোমিটারের কম, মানে থিন অক্সাইড বলতে কোনটা বোঝাচ্ছি, যদি অক্সাইডের থিকনেস 30 ন্যানোমিটারের চেয়ে কম হয় তাহলে সেটাকে আমরা এখানে থিন অক্সাইড বলছি। এবং কি সেন্সে থিন, এটার বিভিন্ন ডেফিনেশন আছে। এটা হচ্ছে ডিল এন্ড গ্রোভস মডেলটা অ্যাকুরেটলি কাজ করে না। এখন এখানে তোমাদের টেক্সটবুকে একটা এক্সাম্পল দেওয়া আছে, অক্সাইড থিকনেস আর অক্সিডেশন ট্যাবের একটা এক্সাম্পল। দেখো এখানে কিছু ডাটা দেওয়া আছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সিলিকন ডাইঅক্সাইড গ্রোন, মানে কতটুকু অক্সাইড থিকনেস গ্রো করবে যে
যেখানে থার্মাল অক্সিডেশনের প্যারামিটার দেওয়া আছে। ডিউরিং এ 120 মিনিট 920 ডিগ্রি সেলসিয়াস steam oxidation, the wafer initially had 1000 angstrom of oxide. তাহলে দেখো, অক্সাইড থিকনেস ডি নট বা এই প্যারামিটারটা জানতে বলছে। এখন দেওয়া আছে কি কি প্যারামিটার, দেখো তো কি কি ডাটা দেওয়া আছে বলো তো। এটা থার্মাল অক্সিডেশন, এটা কি ধরনের থার্মাল অক্সিডেশন, কি ডাটা দেওয়া আছে দেখে বলো। এটা কি ওয়েট অক্সিডেশন, এটা অক্সিডেশন। এটা ড্রাই অক্সিডেশন না ওয়েট অক্সিডেশন? স্যার, ওয়েট অক্সিডেশন। কেমনে বললা? এই যে বলা আছে সিম, হিম। জি স্যার। সিম অক্সিডেশন মানে ওয়েট অক্সিডেশন। আর কি দেওয়া আছে ডাটা? 120 মিনিট, এটা কি? অক্সিডেশন টাইম, 2 ঘন্টা। আর 920 ডিগ্রি সেলসিয়াস অক্সিডেশন টেম্পারেচার। আর ইনিশিয়ালি 1000 অ্যাংস্ট্রম অক্সাইড। 1000 অ্যাংস্ট্রম মানে কত ন্যানোমিটার? 100 ন্যানোমিটার। 100 nanometer। হ্যাঁ, তাহলে এটা আমাদের ওয়েট অক্সিডেশন লাগবে। তাহলে আমাদের ওয়েট অক্সিডেশনের রেট কনস্ট্যান্ট লাগবে। এটা আইদার একটা কার্ভ দেওয়া থাকবে বা টেবিল। এখানে টেবিলটা দেওয়া আছে, এটা হচ্ছে ওয়েট অক্সিডেশনের টেবিল। কিভাবে বুঝলাম ওয়েট অক্সিডেশনের টেবিল? এখানে ভ্যালুগুলো দেখে এবং তাও দেখেও বোঝা যায়। তাহলে এখানে আমাদের টেম্পারেচার কত? 920 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কোনটা হবে? যে এইটা 920 ডিগ্রি সেলসিয়াস জন্য এ 0.5 মাইক্রন, বি 0.203 মাইক্রন স্কোয়ার পার আওয়ার, বি বাই এ 0.406 মাইক্রন পার আওয়ার। এই ডাটাগুলো আমাদের প্রয়োজন হবে। আমাদের যেহেতু ইনিশিয়াল অক্সাইড থিকনেস দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু ওয়েট অক্সিডেশনে টিপিক্যালি জিরো ইনিশিয়াল অক্সাইড থিকনেস হওয়ার কথা, তাও জিরো হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু ইনিশিয়াল অক্সাইড থিকনেস দেওয়া আছে। ওয়েট অক্সিডেশন তারপরও দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে তাই আমাদের টাও ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদিও টেবিল অনুযায়ী টাও জিরো, কিন্তু এখানে ডাটা দেওয়া আছে বলে আমাদের টাও ক্যালকুলেট করতে হবে। টাও ইজ ইকুয়াল টু ডিআই স্কোয়ার প্লাস এ ডিআই ডিভাইডেড বাই বি। যেখানে ডিআই কি? ইনিশিয়াল অক্সাইড থিকনেস কি? এখানে ডিআই কত হবে? ডাটা দেওয়া আছে, ডিআই কত? ইনিশিয়াল অক্সাইড 100 থিকনেস ন্যানোমিটার। 1000 অ্যাংস্ট্রম বা 100 ন্যানোমিটার। বা আসলে তো আমাদের সবকিছু মাইক্রনে দেওয়া আছে। 100 ন্যানোমিটার মানে কত মাইক্রোমিটার? 0.1 মাইক্রোমিটার। এর ভ্যালু কি হবে? এ এ হচ্ছে মাইক্রন, এর ভ্যালু কত হবে? এ পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট ফাইভ। মাইক্রন। বি প্যারাবোলিক রেট কনস্ট্যান্টের ভ্যালু কত হবে? 0.203। 0.203 মাইক্রন স্কোয়ার। আর বি বাই এ হিসাব করলে 0.406 মাইক্রন পার আওয়ার। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, যে প্রথমে এখানে দেখো এই যে টাও ক্যালকুলেট করা হয়েছে। টাও ক্যালকুলেট করা হয়েছে ডিআই স্কোয়ার প্লাস এডিআই প্লাস বি। এই যে দেখো, ডিআই বসানো হয়েছে 0.5 মাইক্রন, সরি এ বসানো হয়েছে 0.5 মাইক্রন, আর বি বসানো হয়েছে 0.203 মাইক্রন স্কোয়ার। আর এখানে 0.1 মাইক্রন কোথেকে আসলো? 0.1 মাইক্রন ইন্টু পয়েন্ট, এটা কি? এটা কেন আসলো? এই 0.1 মাইক্রন জিনিসটা কি? 100 nanometer 0.1 micrometer একই। হ্যাঁ, ইনিশিয়াল অক্সাইড থিকনেস ডিআই। এটা হচ্ছে যে ডিআই, ওই ডিআই প্যারামিটারটা। সেখান থেকে আমরা এই যে ডিনটের বেসিক ইকুয়েশন দেখে আসছি। ডিনটের বেসিক ইকুয়েশন, সেখান থেকে আমরা এ এর ভ্যালু, বি এর ভ্যালু আর টার ভ্যালু যদি বসিয়ে দিই, অক্সাইড থিকনেস পাওয়া যায়। দেখো তো রেজাল্টটা কত? 0.48 মাইক্রন। 0.48 মাইক্রন মানে কত ন্যানোমিটার? 0.48 মাইক্রন মানে কত ন্যানোমিটার? 480। 480 ন্যানোমিটার মানে কত অ্যাংস্ট্রম? 4800। তাহলে দেখো, প্রথমে তোমার 1000 অ্যাংস্ট্রম অক্সাইড ছিল, আরো 2 ঘন্টা যদি ওয়েট অক্সিডেশন চালাও, তাহলে সেটা আলটিমেটলি সেটা গিয়ে দাঁড়াবে 1000 অ্যাংস্ট্রম থেকে বেড়ে হবে 4800 অ্যাংস্ট্রম, বা 0.1 মাইক্রন থেকে বেড়ে হবে 0.48 মাইক্রন। এখানে আমরা এই যে অক্সিডেশন থিকনেস বা অক্সিডেশন টাইম বা অক্সিডেশন রেট, এগুলোর আর কি কিছু এক্সপেরিমেন্টাল ডাটা থেকে কিছু এস্টিমেট দেখলাম যে বিভিন্ন ডিল এন্ড গ্রোভের রেজাল্ট গুলা কিরকম হইতে পারে, বিভিন্ন অক্সিডেশন টাইম থেকে কিভাবে অক্সাইড থিকনেস হিসাব করে। আচ্ছা, এর আগে আমরা এইমাত্র একটু আগে দেখে এসেছি, দেখো 2 রকম ওরিয়েন্টেশন ডাটা দেখেছিলাম। একটা ছিল 1-1 ওরিয়েন্টেশনের জন্য, আর একটা ছিল 1-0-0 ওরিয়েন্টেশনের জন্য। একটু আগে ফিগারে দেখে আসতো। এখন এই কোনটার স্পিড বেশি দেখো তো, রেড কনস্ট্যান্ট কোন ওরিয়েন্টেশনে বেশি, 1-1 এর জন্য না 1-0-0 জন্য? দেখো তো, 111 এর জন্য। 1-1-1 ওরিয়েন্টেশনে কিন্তু রেড কনস্ট্যান্ট বা স্পিড বেশি। এইটার কারণ কি? যে এফেক্ট অফ ওরিয়েন্টেশন অন রেট অফ অক্সিডেশন। আমরা দেখছি যে অক্সিডেশন অন 1-1-1 প্লেন হ্যাজ এ হায়ার রেট দেন দ্য অক্সিডেশন অন 1-0-0 প্লেন। মানে এই প্লেনের অক্সিডেশন রেট লোয়ার হবে, এই প্লেনের অক্সিডেশন রেট হায়ার হবে। এই জন্য এই রেটের,
এই প্লেনের লিনিয়ার রেট কনস্ট্যান্ট একটু কম, আর এই প্লেনের লিনিয়ার রেট কনস্ট্যান্ট 1.68 টাইমস বেশি। এটার কারণ কি? এটার তো কারণ তোমরা সেমিকন্ডাক্টর ফিজিক্সে পড়ে আসতো, একটু খেয়াল করে দেখো। এইটা হচ্ছে 100 প্লেন, এই যে স্কোয়ার সারফেসটা, আর এইটা হচ্ছে 111 প্লেন, ভিতরের যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি। আচ্ছা একটু ফিগার করে দেখো তো, বলতো এখানে আমরা সিলিকনের ক্রিস্টাল স্ট্রাকচারকে কি বলে, কোন স্ট্রাকচার বলে বলতো? আগেও ক্লাসে আসছে। সিলিকনের ক্রিস্টাল স্ট্রাকচারটা কি? ডায়মন্ড, ডায়মন্ড স্ট্রাকচার। এটা কিন্তু একটা কিউবিক স্ট্রাকচার। হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই প্লেনে কেন অক্সিডেশন রেট বেশি, এই প্লেনে কেন কম? কারণ হচ্ছে যেটা দেখবো আমরা, যে সারফেস ডেনসিটি অফ অ্যাটম 111 প্লেনে বেশি, 100 প্লেনে কম। কেন? এখন দেখো, এই যে দেখো, এইটা হচ্ছে তোমাদের সেমিকন্ডাক্টর ফিজিক্সে ভালো করে পড়ে আসার কথা। বলতো এই ফিগারটা কি? এই ফিগারটা হচ্ছে সিলিকনের একটা ইউনিট সেল দেখা যাচ্ছে, সিলিকন ক্রিস্টালের, যেটা ডায়মন্ড স্ট্রাকচার। চিনতে পারছো নাকি? একটু খেয়াল করে দেখো, যার মধ্যে গ্রিন কালার দিয়ে যে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, এটা কোন প্লেন বলো তো? গ্রিন কালারের ট্রায়াঙ্গেলটা কোন প্লেন? 111 প্লেন। তাহলে 111 প্লেন ওয়ান পেলে ওয়ান এটা ওয়ান দেখতে এরকম হবে। আর 100 প্লেন দেখলে সেটা কিন্তু একটা স্কোয়ার শেপের হবে। এটা আমরা বুঝতে পারছি। আর ডায়মন্ড কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার এর মানে কি? আমাদের সিলিকনের ক্ষেত্রে ল্যাটিস কনস্ট্যান্ট এ হচ্ছে 0.5 ইন্টু 10⁻⁻7 সেন্টিমিটার, বা অ্যাংস্ট্রমে বললে এটা কত হয় দেখো, 10⁻⁷ কে 10⁻10 নিলে। এটা হচ্ছে সিলিকনের ল্যাটিস কনস্ট্যান্ট এ। বলো তো ল্যাটিস কনস্ট্যান্ট মানে কি? এই ফিগার দেখে বলো, এই ভ্যালুটা কি? এই যে একটা লেন্থ সেন্টিমিটার, এটা কোন লেন্থ? এটা হচ্ছে সিলিকনের ল্যাটিস কনস্ট্যান্ট এ। এখানে মানে কি ল্যাটিস কনস্ট্যান্ট? এই যে ইউনিট সেলটার, এইটার এই যে এইটুকু লেন্থ, এটা হচ্ছে এ, 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 এটা হচ্ছে এ। এই প্রতিটাই হচ্ছে 0.5 10⁻⁷ সেন্টিমিটার। তাহলে দেখো কিউবিক আমাদের ডায়মন্ড স্ট্রাকচারে মানে কি, দেখো প্রতিটা কর্নারে একটা করে অ্যাটম থাকে, মানে 8টা কর্নারে 8টা অ্যাটম। আবার প্রতিটা সারফেসের সেন্টারে একটা করে অ্যাটম থাকে। দেখো লেফট সারফেসের সেন্টারে, ফ্রন্ট সারফেসের সেন্টারে, টপ সারফেসের সেন্টারে, বটম সারফেসের সেন্টারে, রাইট সারফেসের সেন্টারে, এবং ব্যাক সারফেসের সেন্টারেও আছে। তার সাথে সাথে আবার ট্রায়াগোনালি ভিতরে ইনসাইড দ্য কিউবেও কিন্তু কয়েকটা অ্যাটম থাকে। ইনসাইড দ্য কিউবেও কিন্তু কয়েকটা অ্যাটম থাকে। এটাই কিন্তু ডায়মন্ড কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার। এগুলো তোমরা পড়তো সেমিকন্ডাক্টর ফিজিক্স। এটা কি এই প্রথম দেখছো এই জিনিসটা? তোমাদের এটা জানা থাকার কথা। এটাকে আগে দেখেছো কখনো এই জি জিনিসটা? স্যার, আগে পড়েছি। স্যার দেখেছি। আচ্ছা দেখেছো, একজন একনলেজ করলো, থ্যাংক ইউ। তাহলে একটু দেখো তো, তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে মাত্র 100 প্লেনটা তাহলে সেটা হবে কিন্তু স্কোয়ার, আর 11 প্লেনটা হবে কিন্তু একটা ট্রায়াঙ্গল। আচ্ছা বলতো এটা কি ধরনের ত্রিভুজ? বলতো এটা কি ধরনের ত্রিভুজ? একটা স্কোয়ার হবে, সেটা একটা স্কোয়ার, মানে 4টা আর্মি সমান, এটা আমরা বুঝতে পারছি এ। কিন্তু সমবাহু এখানে ত্রিভুজের মতো দেখতে। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ, সমবাহু সমবাহু ত্রিভুজ। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, 3টা আর্মি সমান। কিন্তু একটু দেখা করে দেখো, এখানে এই যে 111 হলে এইটুকু তো এ, কিন্তু এই ট্রায়াঙ্গেলের যে আর্ম, এইটা কত হবে? এটা কি এ হবে? এটাও কি এ? তাই এটা √2a হবে। এইটা √2a কেন? দেখো, কারণ এটা হচ্ছে এইটা এ স্কোয়ার প্লাস √a² + a² হবে, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এটা 90 ডিগ্রি। এটা যদিও 3 ডাইমেনশনাল বলে মনে হচ্ছে। √a² + a² মানে √2a², মানে √2a। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা সাইড হচ্ছে √2a, আর আর এখানে যে স্কোয়ার সেটা হচ্ছে এ। তাহলে এইটা প্রথমটা কিন্তু 100 প্লেনকে ইন্ডিকেট করছে 11। আমরা হচ্ছে প্রথমটার অ্যাটমিক ডেনসিটি চাই। তাহলে প্রথমটা কয়টা অ্যাটমকে কভার করে? দেখো যে প্রতিটা কর্নারে 4টা অ্যাটম আছে। তাহলে একটু দেখো তো এখানে এইটুকু, তাহলে এই অ্যাটমটার কতটুকু কভার করে বলো তো? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আর পুরা সার্কেলের অ্যাঙ্গেলটা কত? পুরা অ্যাঙ্গেলটা 360। 360 ডিগ্রি। 90 ডিগ্রি 360 ডিগ্রির কতটুকু? 1/4। তাহলে দেখো এই প্রতিটা কর্নার আমাদের বলতে হবে যে প্রতিটা প্লেন ওই অ্যাটমের কতটুকু কভার করছে। মানে এখানে এই প্লেনটা এইটুকু কভার করছে, বাকিটা কিন্তু উপরে নিচের অন্য কিউব গুলোর মধ্যে চলে গেছে। তাহলে এই একটা প্লেন, তাহলে এটা হচ্ছে গিয়ে 1/4 অফ দ্য অ্যাটম কভার করে। তাহলে এই অ্যাটমটারও 1/4 কভার করে, এই অ্যাটমেরও 1/4, এই অ্যাটমেরও 1/4। আর মাঝখানে সারফেসের সেন্টারে ওইখানে কিন্তু পুরো অ্যাটমটাকে কভার করে। তাহলে একটু দেখো তো এখানে আসলে টোটাল কয়টা অ্যাটম এই প্লেনে আছে।
দুইটা। 4 × 1/4 প্লাস 1 মানে দুইটা। তাহলে অ্যাটমিক ডেন্সিটি হবে 2 মলিকুল বা 2 অ্যাটম ডিভাইডেড বাই এরিয়া। এরিয়াটা হচ্ছে এ স্কোয়ার, কারণ স্কোয়ারের যদি একটা স্কোয়ার সারফেস, এ স্কোয়ার হচ্ছে তার এরিয়া, যেখানে এ হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্ট। সেখান থেকে ভ্যালু পাওয়া যায় 6.7 × 10⁻14 অ্যাটম পার সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু আমাদের এই সমবাহু ত্রিভুজে কি হবে একটু দেখো তো। এখানে ব্যাপারটা কি দেয়, সমবাহু ত্রিভুজ কিন্তু এখানে এর মধ্যে এই সারফেস এরিয়াটার অর্ধেকটা কেটে নিচ্ছে। তাহলে এখানে কিন্তু হাফ অফ অ্যাটম, এইখানে হাফ অফ অ্যাটম, এইখানে হাফ অফ অ্যাটম, এটাকে বোঝা যায় এই তিনটা অ্যাটমের হাফ কভার করছে। আর বলতো এই অ্যাটমটার কতটুকু কভার করছে, এই অ্যাঙ্গেলটা কত, একটা সমবাহু ত্রিভুজের অ্যাঙ্গেল কত, 60 অ্যাঙ্গেল 60 ডিগ্রি। 60 ডিগ্রি, আর পুরাটা হচ্ছে 360 ডিগ্রি। 60 ডিগ্রি 360 ডিগ্রি কতটুকু, 1/6। তাহলে দেখো 3 × 1, এই তিনটা কর্নার অ্যাটমের জন্য 3 × 1/6 কত হয়, 1/6 3 × 1/6 মানে কত, 3 × 1/6 কত, হাফ স্যার। হাফ, 0.5। 3 × 1/6, 3/6 মানে হাফ। এই তিনটা কর্নার অ্যাটম হচ্ছে হাফ অ্যাটম, আর এখানে হাফ, এখানে হাফ, এখানে হাফ, মানে মোট কত, 0.5, 0.5, দুইটা। 0.5, আর বাকি তিনটা মিলে 0.5। এখানেও কিন্তু টোটাল অ্যাটম 2। আগেরটাতেও দুইটা অ্যাটম ছিল, টোটাল অ্যাটম ছিল দুইটা। সেকেন্ডটাতেও কিন্তু টোটাল অ্যাটম দুইটা, কিন্তু দুই ভাবে আসছে কিন্তু। আর কিন্তু এরিয়া কি বলে বলো তো, সমবাহু ত্রিভুজের এরিয়া কত, এটা √3/2 স্কোয়ার। সমবাহু ত্রিভুজের এরিয়া কি √3/2 স্কোয়ার, হ্যাঁ স্যার। বলো তো। √3/2 ভু- স্কয়ার। ভুল √3/4 বলতেছো। a। হ্যাঁ, তুমি এই যে একদম ঠিক বলছো, সেও অর্ধেক ভুল করছে। আসলে √3/4 স্কোয়ার, √3/2 না। তাহলে √3/2 হয়ে গেল কেন এখানে, √3/4 স্কোয়ার। মনে করে দিই, তোমরা যারা ভুল বলতেছো, √3/2 না। হিসাব করে দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কোয়ার, 2 না, 4। কিন্তু এইখানে স্লাইডে 2 লেখা আছে কেন, কারণ এই লেংথটা হচ্ছে এ না, এই লেংথটা হচ্ছে √2a। √3/4 × √2a স্কোয়ার মানে 2a স্কোয়ার, যেখানে 2/4 মিলে √3/4 হয়ে যায় √3/2। বুঝাইতে পারতেছি কি বলছি। আর অথবা এইখানে কিভাবে লিখছে দেখো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই ফর্মুলায় লিখছে, সেভাবে লিখলে ওইটা আসবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে তুমি যদি ডেনসিটিতে পাও 7.8 × 10⁻14 অ্যাটম পার সেন্টিমিটার স্কয়ার, তাহলে দেখো 100 প্লেনের অ্যাটমিক ডেনসিটি, 11 প্লেনের অ্যাটমিক ডেনসিটি কোনটা বেশি, দেখো তাকায় দেখো অ্যাকচুয়াল ডাটা দিয়ে কোনটা বেশি। 1119 11 প্লেনের অ্যাটমিক ডেনসিটি বেশি, তার ফলে ওখানে রিয়াকশন সাইড বেশি, ওখানে রেট কনস্ট্যান্ট বেশি, ওখানে অক্সিডেশন রেটও বেশি। এখানে আরো ব্যাপার আছে, কিন্তু সুপারফিশিয়ালি বলা ঠিক হচ্ছে না, যে ওয়ান অফ দা ফিজিক্যাল রিজনস আমরা বুঝতে পারছি যে 111 প্লেনের অ্যাটমিক ডেনসিটি বেশি, তাহলে সেখানে কিন্তু অক্সিডেশন হওয়ার সুযোগও বেশি। এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এটা কয়েকটা এমপিরিক্যাল ডাটাতে আমরা বুঝতে পারবো। দেখো, দেখানো হচ্ছে ওরিয়েন্টেশন ডিপেন্ডেন্স অফ রেট অফ অক্সিডেশন ইন সিলিকন। সিলিকনের অক্সিডেশন রেটের ওরিয়েন্টেশন ডিপেন্ডেন্স দেখানো হচ্ছে। কি প্লট করা হয়েছে দেখো, অক্সাইড থিকনেস ভার্সেস অক্সিডেশন টাইম ফর কি 111 সিলিকনের জন্য প্লট করা হয়েছে, 100 সিলিকনের জন্য প্লট করা হয়েছে। কি বোঝা যাচ্ছে দেখো তো, এই যে 1100 ডিগ্রি সেলসিয়াসে 111 এর অক্সাইড থিকনেস, মানে 111 প্লেনের অক্সিডেশন রেট বেশি, 1000 ডিগ্রি সেলসিয়াসেও এবং 900 ডিগ্রি সেলসিয়াসেও, প্রতিটাতেই কিন্তু 111 সিলিকনের অক্সিডেশন রেট বেশি। অর্থাৎ দেখো, ফাস্টার অক্সিডেশন ফর 111 সিলিকন কম্পেয়ার টু 100 সিলিকন। এটার কারণই কিন্তু এই যে এর আগের স্লাইডে ব্যাখ্যা করার চেষ্টা করছি যে কেন এটা হচ্ছে। এখানেও দেখো, এখানেও দেখা যাচ্ছে, আগেরটা যেমন গ্রাফিক্যালি দেখানো হচ্ছে, এখানে টেবুলার ফর্মে দেখানো হচ্ছে ওরিয়েন্টেশন ডিপেন্ডেন্স অফ রেট অফ অক্সিডেশন। ওরিয়েন্টেশন ডিপেন্ডেন্স কিভাবে, দেখো বিভিন্ন টেম্পারেচারের ডাটা দেওয়া আছে, প্রতিটাতে দুইটা কলাম, দুইটা ওরিয়েন্টেশনের জন্য, দুইটা ওরিয়েন্টেশনের জন্য, দুইটা ওরিয়েন্টেশনের জন্য, প্রতিটাতে দুইটা ওরিয়েন্টেশনের জন্য ডাটা দেওয়া আছে। এবং আমরা দেখতে পাচ্ছি কি, দেখো আমাদের ভ্যালুগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে দেখো, লিনিয়ার রেট কনস্ট্যান্ট 111 এর জন্য বেশি, 111 এর জন্য বেশি, 111 এর জন্য বেশি, কিন্তু প্যারাবোলিক রেট কনস্ট্যান্ট দেখো মোটামুটি কনস্ট্যান্ট। অর্থাৎ প্যারাবোলিক রেট কনস্ট্যান্ট কিন্তু ওরিয়েন্টেশন ডিপেন্ডেন্ট না, যেটা এর আগে দেখছিলাম, অলমোস্ট সেম, খুব স্লাইট ভেরিয়েশন আছে আসলে, কিন্তু অলমোস্ট সেম। এবং দুইটার লিনিয়ার রেট কনস্ট্যান্ট 111 আর 100 জন্য যদি রেশিও নেওয়া হয়, দেখো বিভিন্ন টেম্পারেচারে এই ভ্যালু গুলো পাওয়া যায়। কিন্তু এই সবগুলো তুমি যদি এভারেজ দাও, এভারেজ নিলে সেটা হবে 1.68। এই ডাটাটাই কিন্তু এর আগে ডাটায় দেওয়া ছিল, যদিও এটাতে আসলে স্লাইট ভেরিয়েশন আছে, একেবারে সেম না, কিন্তু সবগুলো ডাটা যদি এভারেজ নাও, তাহলে আমরা যে ফিগারটা দেখছিলাম
এই যে 1.68 ভ্যালুটা লেখা ছিল, এই ভ্যালুটা কোত্থেকে আসছে? এই যে 1.68, এটা কিন্তু এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে 1.68 ভ্যালুটা কোত্থেকে আসছে, সবগুলো এভারেজ নিয়ে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে ওরিয়েন্টেশন কিভাবে অক্সিডেশন রেটকে এফেক্ট করে। এর পরের পয়েন্ট হচ্ছে বিভিন্ন ইমপিউরিটি কিভাবে অক্সিডেশন রেটকে এফেক্ট করে। প্রথমেই হচ্ছে ওয়াটার। আচ্ছা, প্রথমে বলতে এখানে ডান দিকে কিছু ফিগার দেওয়া আছে, এই প্রতিটা ফিগারই আমরা আগে দেখেছি, আগের ক্লাসের কয়েকটা আগের স্লাইডে দেখেছি। আচ্ছা বলো তো, ওয়াটার যদি ইমপিউরিটি হিসেবে থাকে সেটা অক্সিডেশন রেটকে কিভাবে ইনফ্লুয়েন্স করবে? ওয়াটারের উপস্থিতি থাকলে কি অক্সিডেশন রেট বেড়ে যাবে না কমে যাবে? এর কোনো অ্যান্সার কি আমরা দেখছি এর আগে? স্টুডেন্টদের কাছে জানতে চাচ্ছিলাম, যারা শুনছো কষ্ট করে, ওয়াটারের উপস্থিতি অক্সিডেশনকে কিভাবে এফেক্ট করবে, আমরা আগে থেকে কোনো ধারণা পাই? স্যার ওয়েট ওয়াটার অক্সিডেশন উপস্থিতি মনে হয় বাড়াবে অক্সিডেশন রেট। কেন? কথাটার ভিত্তি কি? যা বললাম তার ভিত্তিটা কি? তার লজিকটা কি? একটু আগেই দেখছো ওয়েট অক্সিডেশন হচ্ছে ফাস্টার, এই যে ফিগারে দেখা যাচ্ছে ওয়েট অক্সিডেশন ফাস্টার, ড্রাই অক্সিডেশন স্লোয়ার। এমনকি আমরা প্যারাবোলিক লিনিয়ার রেট কনস্ট্যান্ট দেখেছি যে ওয়েট অক্সিডেশনের প্যারাবোলিক রেট কনস্ট্যান্ট বেশি, আবার ড্রাই অক্সিডেশনের প্যারাবোলিক রেট কনস্ট্যান্ট বেশি। এখানে আবার ওরিয়েন্টেশনও দেখানো হয়েছে। তাহলে দেখো, ময়েশ্চার, ওয়াটার আসা মানে ময়েশ্চার আসা, ময়েশ্চার অ্যাক্সিলারেটস দ্য অক্সিডেশন প্রসেস, মানে এটা স্পিড আপ করবে। এর ঘটনাটা কি ঘটবে দেখো, দেখো ড্রাই অক্সিডেশন হলে, ধরো যদি তোমার যদি ময়েশ্চার যদি 1 পার্টস পার মিলিয়ন হইতো, তার মানে লো ময়েশ্চার, 1 পার্টস পার মিলিয়ন মানে খুব লো স্টিম কনসেন্ট্রেশন, তাহলে 800 ডিগ্রি সেলসিয়াসে 700 মিনিট থার্মাল অক্সিডেশন তুমি যদি করো, তাহলে অক্সাইড থিকনেস হবে 300 অ্যাংস্ট্রম বা 30 ন্যানোমিটার। কিন্তু একই অক্সিডেশন তুমি যদি একই টেম্পারেচারে একই টাইম ধরে একই অক্সিডেশন চালাও, কিন্তু ময়েশ্চার যদি 1 পার্টস পার মিলিয়ন থেকে বাড়ায় 24 পার্টস পার মিলিয়ন করো, মানে এটা কিন্তু খুব বেশি না, 1 পার্টস পার মিলিয়নও খুব কম ময়েশ্চার, 25 পার্টস পার মিলিয়নও কিন্তু কম ময়েশ্চার, তাহলেই 300 অ্যাংস্ট্রমের জায়গায় 370 অ্যাংস্ট্রম তুমি অক্সাইড পাবা, 23% থিকার। অক্সাইড থিকনেস বেড়ে গেল শুধুমাত্র সামান্য ময়েশ্চার বাড়ানোর কারণে। ওয়াটার অ্যাক্সিলারেট করে। আর অন্যান্য ইম্পিউরিটি গুলো কি করে দেখো, এটা ছাড়া সিলিকনের বিভিন্ন ইম্পিউরিটি, বোরন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলোর বেলায় কি হয়? বোরনের বেলায় কি হয় দেখো, হায়ার বোরন কনসেন্ট্রেশন এট এ পার্টিকুলার টেম্পারেচার লিডস টু ফাস্টার অক্সিডেশন। দেখো এখানে এটা দেওয়া আছে, অক্সাইড থিকনেস ভার্সেস অক্সিডেশন টাইম, 1200 ডিগ্রি, 1100 ডিগ্রি আপ টু 900 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য। এখানে প্রতিটার মধ্যে দেখো তিনটা ডাটা দেওয়া আছে, তিনটা ডাটা কি, এই যে দেখো, 3 রকম বোরন কনসেন্ট্রেশনের জন্য বোরন কনসেন্ট্রেশন ভ্যারি করলে কি হয় দেখাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হায়ার বোরন কনসেন্ট্রেশন ফাস্টার অক্সিডেশনে লিড করে। এটা কারণ হচ্ছে আমাদের এখানে মেইন কারণটা হচ্ছে, if the dopant segregates into the oxide and remains there, then it allows enhanced oxidation. বোরনের ক্ষেত্রে কি হয়, বোরন it segregates in the oxide এবং remains there, তার ফলে যেটা সিলিকার বন্ড স্ট্রাকচার বা অক্সাইডের বন্ড স্ট্রাকচারটা দুর্বল হয়ে যায়, এবং এর ফলেই ডিফিউশন রেট বা রেট অফ অক্সিডেশনটা বেড়ে যায়। বোরনের বেলায় এটা ঘটে, কিন্তু অন্য ইম্পিউরিটির বেলায় কি ঘটে? ফসফরাসের বেলায় কি ঘটে দেখি। ফসফরাসের বেলায় একটু খেয়াল করে দেখো, আবারও অক্সাইড থিকনেস ভার্সেস অক্সিডেশন টাইম, এখানে তিনটা ফসফরাস কনসেন্ট্রেশনের জন্য দেখানো হচ্ছে। এখানে ইম্পিউরিটিটা হচ্ছে ফসফরাস, বোরন না। তিনটা ফসফরাস কনসেন্ট্রেশন, সিবি লেখা হয়েছে কিন্তু এটা ফসফরাস কনসেন্ট্রেশন ইন্ডিকেট করছে। দেখো তো, ফসফরাসের ফলেও যেন মনে হচ্ছে অক্সিডেশন ফাস্টার হচ্ছে, কিন্তু এই যে ফসফরাসের এফেক্ট, আর একটু আগে দেখছি সিলিকনের এফেক্ট, সরি বোরনের এফেক্ট, এটা হচ্ছে বোরনের এফেক্ট, এটা ফসফরাসের এফেক্ট, দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, দেখে আমাকে বলো, জাস্ট দেখে দেখো মাথা কাজ করতেছে নাকি। ফসফরাসের এফেক্ট এইটা, বোরনের এফেক্ট এইটা, অক্সিডেশনের উপরে বোরনের এফেক্ট, অক্সিডেশনের উপরে ফসফরাসের এফেক্ট, দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, মিলও আছে আবার ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি আবার দেখাই, বোরন, ফসফরাস, কেউ একজন আমাকে বলো, বোরন আর ফসফরাসের ডিফারেন্সটা কি? 920 ডিগ্রি সেলসিয়াসে ফসফরাস
কনসেন্ট্রেশন বাড়ালে যে থিকনেসটা ইমপ্রুভ হয়। আচ্ছা, মানে একটা দুইটার গ্যাপ বেশি, গ্যাপ কম, একটা দেখলা, আর মেইন ডিফারেন্সটা দেখতে পাও না এখনো। হ্যাঁ, ও এমনি কথাটা ঠিকই বলছে, একটা 900 ডিগ্রি সেলসিয়াস একটা গ্যাপ বেশি কম দেখে মনে হচ্ছে। বাম দিকের স্কেলটাও খেয়াল করতে হবে, মেইন ডিফারেন্স এখনো চোখে পড়ে নাই। আরেকজন কেউ বলতে পারবা আরেকটা মেইন ডিফারেন্স আছে? ফসফরাস, বোরন। একটু বেশি সময় ধরে দেখাচ্ছি। ফসফরাস, একটু দেখো, বলতে পারতেছে না। বোরনের ক্ষেত্রে হচ্ছে, দেখো, সব টেম্পারেচারেই কনসেন্ট্রেশনের এফেক্ট দেখা যায়, কিন্তু ফসফরাসের ক্ষেত্রে দেখো, এই যে 1000 ডিগ্রি সেলসিয়াসে আর 900 ডিগ্রি সেলসিয়াসে তুমি এফেক্টটা দেখতে পারো। দ্য হায়ার টেম্পারেচারে এই কনসেন্ট্রেশনের এফেক্টটা ভিজিবল না। এফেক্ট ইজ ভিজিবল এট লোয়ার টেম্পারেচার, 900 আর 1000 ডিগ্রি সেলসিয়াস, এবং টেম্পারেচার বাড়ার সাথে সাথে এফেক্ট কমে যাচ্ছে। এখানে গ্যাপটা বেশি ছিল, এখানে গ্যাপটা কমে যাচ্ছে। 1100 বা 1200 ডিগ্রি সেলসিয়াসে ফসফরাসের কনসেন্ট্রেশন চেঞ্জ হলেও অক্সিডেশন রেটের চেঞ্জ হয় না, মানে লোয়ার টেম্পারেচারে ফসফরাসের এফেক্ট বোঝা যায় 1000 ডিগ্রি সেলসিয়াসের কম হলে। কিন্তু বোরনের ক্ষেত্রে দেখো, 900 যে গ্যাপ, 1000 মোটামুটি একই গ্যাপ, 1100 মোটামুটি একই গ্যাপ, 1200 মোটামুটি একই গ্যাপ, মানে সব টেম্পারেচারেই বোরনের কনসেন্ট্রেশনের ভ্যারিয়েশনের এফেক্ট কিন্তু দেখা যায়। এর কারণটা কি? ইম্পিউরিটিস দ্যাট সেগ্রিগেট ইনটু দ্য অক্সাইড বাট ডিফিউজ র্যাপিডলি হ্যাভ নো ইফেক্ট অন অক্সাইড কাইনেটিক্স। এর কারণ হচ্ছে ফসফরাস যখন, which when it segregates inside the silicon dioxide layer, it diffuses rapidly through it, এটার মধ্যে কুইকলি ডিফিউজ করে। কিন্তু বোরনের বেলায় তা ঘটে না। বোরন segregates in the oxide and remains there, boron remains there, but phosphorus diffuses rapidly through it. এখানে আমরা অ্যাটমিক লেভেলে বেসিক্যাল ডেফিনেশনটা পড়ছি, কাইনেটিক্স এর আরো কারণ আছে। তো আমরা বেসিক কারণটা বুঝতে পারছি যে ফসফরাস বা বোরন এক একটা একভাবে এফেক্ট করে কেন। ফাইনালি আরেকটা যে ইম্পিউরিটি আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে ক্লোরিন বা হ্যালোজেনের ইফেক্ট। ক্লোরিন বা হ্যালোজেন, এইটা কি এফেক্ট দেয়? এটা অক্সিডেশনের উপর এফেক্ট। তো মনে করে দেখো, হ্যালোজেন বা ক্লোরিন আমরা অনেক সময় এটা কিসের মাধ্যমে এর আগে বিভিন্ন এপিট্যাক্সি বা থিন ফিল্ম ডিপোজিশনে দেখেছিলাম? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এনভায়রনমেন্ট অনেক সময় ব্যবহার করা হয় এচিং এর জন্য বা কোনো কারণে। সেরকমই এই হাইড্রোজেন ক্লোরাইড, ক্লোরিনের একটা সোর্স হতে পারে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এখন এই ক্লোরিন যদি ইম্পিউরিটি হিসেবে ইন্ট্রোডিউস করা হয়, সেটাও কিন্তু অক্সিডেশনকে এফেক্ট করতে পারে। কারণ এই ক্লোরিন, এটা আমরা আগেও যেমন এসএল এর কথা বলেছি, certain halogen species are intentionally introduced to improve both the oxide and the underlying silicon properties, এগুলো কোয়ালিটি ইমপ্রুভ করে। এটার হিন্ট এপিটেক্স এর মধ্যে আমরা পড়েছি। এটার একটা ইলাস্ট্রেশন আমরা দেখছি, এফেক্ট অফ ক্লোরিন। একটু দেখো, একটু আগের কার্ভ গুলা ছিল, এর আগে যে আমরা কয়েকটা কার্ভ দেখেছি, অক্সাইড থিকনেস ভার্সেস অক্সিডেশন টাইম, এই কার্ভটা সবচেয়ে বেশি দেখছি, কিন্তু এই কার্ভটা কিন্তু অন্যরকম। এটা কিন্তু অক্সাইড থিকনেস ভার্সেস অক্সিডেশন টাইম না। এখানে ওয়াই অ্যাক্সিসে কি আছে, এক্স অ্যাক্সিসে কি আছে দেখো তো। এখানে ওয়াই অ্যাক্সিসে কি, এক্স অ্যাক্সিসে কি, এই ফিগারে তাকায় দেখো, দেখে বলো। So rate constant versus hydrogen chloride concentration. হ্যাঁ, দুইটার জন্য দুইটা দুইটা রেট ফিগার, বাম দিকে প্যারাবোলিক হচ্ছে প্যারাবোলিক রেট কনস্ট্যান্ট, ডান দিকেরটা হচ্ছে লিনিয়ার রেট কনস্ট্যান্ট। একটা মাইক্রন স্কোয়ার পার আওয়ার আর একটা মাইক্রন পার আওয়ার। আর এক্স অ্যাক্সিসে আছে এইচসিএল কনসেন্ট্রেশন, অর্থাৎ কি পরিমাণ ক্লোরিন অ্যাড করা হচ্ছে। ক্লোরিনের সোর্স হচ্ছে এখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, পার্সেন্টেজ ভলিউম হিসেবে 4% এইচসিএল গ্যাস, 6% এইচসিএল গ্যাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইচসিএল গ্যাস অ্যাড করলে, এবং এটা হচ্ছে ড্রাই অক্সিডেশনের ক্ষেত্রে এই ডাটাটা দেওয়া আছে, যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখলাম যে ক্লোরিন অ্যাড করার ফলে প্যারাবোলিক রেট কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু বাড়ে। লিনিয়ার রেট কনস্ট্যান্টের ভ্যালু এই রিজিয়নে লোয়ার কনসেন্ট্রেশন দেখা যায়, পরে যেন জিনিসটা মোটামুটি ফ্ল্যাট হয়ে যায়। এই কিছু এক্সপেরিমেন্টাল অবজারভেশন দেখছি, তার থেকে বোঝা যাচ্ছে যে ক্লোরিন যদি অক্সিডেশন রেট আফটার ইন্ট্রোডিউসিং ক্লোরিন অর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইজ হাইয়ার দেন দ্যাট অফ পিওর অক্সিজেন, অর্থাৎ ক্লোরিন বা হ্যালোজেন ইন্ট্রোডিউস করা হলে রেট কনস্ট্যান্ট বাড়ে, মানে অক্সিডেশন রেটও কিন্তু বাড়ে। এখানে এই রেট কনস্ট্যান্টের উপর এক্সেল কনসেন্ট্রেশনের এফেক্ট দেখে এটা আমরা বুঝতে পারছি যে বিভিন্ন ইম্পিউরিটি অ্যাড করলে অক্সিডেশন কি হয়। এখন আমাদের অক্সিডেশনের ফাইনাল পয়েন্টটা আমরা একটু স্টাডি করছি, যে আমাদের এই যে ডিল এন্ড গ্রোভ মোল্ড স্টাডি করছিলাম, তার মেইন লিমিটেশনটা কি ছিল? মেইন লিমিটেশনটা ছিল থিন অক্সাইড। এটা একটু আগে বলছি, আমরা যে মডেলটা নিয়ে কনসিডার করছি, এটা অক্সাইডের থিকনেস কত পর্যন্ত কাজ করে, এটা আজকে ক্লাসে একবার বলছি, বলো তো। অক্সাইডের 300 থিকনেস 300 এখানে 300 লেখাও আছে, 300 অ্যাংস্ট্রম বা 30 ন্যানোমিটারের বেশি হলে থিক অক্সাইড ধরছি ডিজি মডেলের সেন্সে, আর 30 ন্যানোমিটারের কম হলে থিন অক্সাইড। কিন্তু অক্সাইড থেকে যদি 300 অ্যাংস্ট্রমের চেয়ে কম হয়,
তাহলে এবং ড্রাই অক্সিডেশনের ক্ষেত্রে ডিলেন গ্রুপ মডেলের ডিভিশন দেখা যায়। সেটা কিভাবে দেখো, এখানে এখানে আবার এই প্লটটা করা হচ্ছে অক্সিডেশন রেট ভার্সেস অক্সাইড থিকনেস। অক্সিডেশন রেট বলতে অ্যাংস্ট্রম পার মিনিট, অক্সিডেশন রেটকে অক্সাইড থিকনেস এর সাথে প্লট করা হয়েছে, এটা আবার একটা অন্য কার্ভ। অক্সাইড থিকনেস এর মধ্যে এইমাত্র আমরা বলেছি থিন অক্সাইড কতটুকু হলে কনসিডার করবো, দেখো তো এই রিজিয়নটা কি থিন অক্সাইড, দেখো তো এই রিজিয়নটা, না স্যার। এটা হচ্ছে 300 অ্যাংস্ট্রমের চেয়ে বেশি, এটা কিন্তু অ্যাংস্ট্রম। তাহলে এই রিজিয়নটা থিন অক্সাইড। তাহলে আমরা দেখলাম এখানে দুই রকম ফিগার দেখা যাচ্ছে, একটা হচ্ছে সলিড লাইন আর একটা দেখো একটা কার্ভ লাইন। দেখো তো সলিড লাইনটা কি বোঝায় আর কার্ভ লাইনটা কি বোঝায়, দেখো তো এখানে লেখা আছে। সলিড লাইনটা কি বোঝায় দেখো তো, এখানে লেখা আছে। আরো 5টা কার্ভ দেওয়া আছে 5টা টেম্পারেচারের জন্য, এটা তো বোঝা যাচ্ছে। এখানে একটা সলিড লাইন আর একটা কার্ভ লাইন, এই দুটার ডিফারেন্স কি দেখে বলো। সলিড লাইনটা হচ্ছে আমাদের ডিল এন্ড গ্রোভের মডেল, মানে থিওরিটিক্যাল রেজাল্ট। ডিল এন্ড গ্রোভের মডেলের আরেকটা নাম হচ্ছে লিনিয়ার প্যারাবোলিক মডেল। দেখো এখানে যেটা লেখা আছে, একটা লিনিয়ার কনস্ট্যান্ট থাকে, একটা প্যারাবোলিক কনস্ট্যান্ট থাকে। ডিল এন্ড গ্রোভ মডেলকে লিনিয়ার প্যারাবোলিক মডেল। তাহলে লিনিয়ার মডেলের মধ্যে বলে দেখো যে থিন অক্সাইড রিজিয়নে এর এস্টিমেশন ছিল এইটা, কিন্তু অ্যাকচুয়াল আর কার্ভ লাইনটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডাটা 100 সিলিকনের জন্য ড্রাই অক্সিডেনের ডাটা, কিন্তু অ্যাকচুয়াল ডাটা পাওয়া যায় অক্সিডেশন রেট কিন্তু হাইয়ার হয়। ডিল এন্ড গ্রোভ মডেল বা লিনিয়ার প্যারাবোলিক মডেলের এস্টিমেশন হচ্ছে বেশি হয়, অর্থাৎ এখানে ডিল এন্ড গ্রোভ মডেল কিন্তু কাজ করছে না। তাহলে দেখো এইখানে যে ফিগারটা দেওয়া আছে, এটা থিন অক্সাইডের জন্য। বলতো এটা আমরা কি, এই কার্ভটা দেখে আমরা কিভাবে বলবো এটা থিন অক্সাইডের জন্য? কারণ ইউনিটটা খেয়াল করো, এখানে অক্সিডেশন রেটের ইউনিট কি দেওয়া আছে দেখো তো, অক্সিডেশন রেটের ইউনিট কত, ইউনিট অ্যাংস্ট্রম পার মিনিট। এতক্ষণ যে অক্সিডেশন রেট দেখে আসছিল আগে, ওখানে ইউনিটটা কত ছিল দেখো তো। ওখানে অক্সিডেশন, এখানে অবশ্য অক্সাইড থিকনেস, একটু আগে যে অক্সিডেশন রেট ওটার ইউনিট কি ছিল মনে করো তো, মাইক্রন পার মিনিট ছিল। এটা কিন্তু এতক্ষণ মাইক্রন পার মিনিট, মাইক্রন স্কয়ার পার মিনিট ছিল, কিন্তু থিন অক্সাইডে আসছে বলে এটাকে অ্যাংস্ট্রম পার মিনিটে নিয়ে গেছে। অ্যাংস্ট্রম পার মিনিট দেখলে বুঝতে পারবে যে থিন অক্সাইড। ঠিক একইভাবে অক্সাইড থিকনেস, এখানে কত ইউনিট অক্সাইড থিকনেস এর, ইউনিট কত, অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম। কেন অ্যাংস্ট্রম ব্যবহার করলো থিন অক্সাইড? এর জন্য, কারণ এর আগে অক্সাইড থিকনেস কইছিল, এই যে অক্সাইড থিকনেস ইউনিট কি ছিল, মাইক্রো। মাইক্রন। এটা থিক অক্সাইডের কথা বলছিল। কারণ খেয়াল করে দেখো, এখানে আমাদের এই রেঞ্জের কথা তো বললে 30 ন্যানোমিটার, মানে এই পুরো রেঞ্জটাই কিন্তু থিক অক্সাইড রেঞ্জ। এটা কি, এটা হচ্ছে 200 ন্যানোমিটার, এটা হচ্ছে 400 ন্যানোমিটার, এটা হচ্ছে 600 ন্যানোমিটার। তাহলে এটা কত অ্যাংস্ট্রম, এই পয়েন্টটা কত অ্যাংস্ট্রম বলো তো, এই পয়েন্টটা কত অ্যাংস্ট্রম, 0.2 মাইক্রন, মানে 200 ন্যানোমিটার, মানে কত অ্যাংস্ট্রম, এটা 2000 অ্যাংস্ট্রম। 2000 অ্যাংস্ট্রম। এই নিচের পয়েন্টটা 2000 অ্যাংস্ট্রম, আর এখানে দেখো এই ফিগারে দেখো 2000 তো ওই অনেক ডান দিকে। এটা কিন্তু সব থিন অক্সাইড রেঞ্জে, কথা বুঝছো? এখানে থিন অক্সাইডের জন্য এটার দ্বারা এটা দেখা গেল। ঠিক আছে, আমাদের আমাদের এরপরে আমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে আমাদের এই টপিকটার উপরে। আমাদের আগের বারের মতো এটা সাবমিট করতে হবে। এই ম্যাটেরিয়ালটা আমাদের টিমসে অলরেডি দিয়ে দেওয়া হবে। এখানে আমরা অক্সিডেশনটা কভার করব, এই পর্যন্ত কভার করেছি। আচ্ছা, আমরা এখন আরেকটা স্লাইড শেয়ার করতে যাচ্ছি। আমি এখন নতুন একটা স্লাইড শেয়ার করেছি, এটা কি দেখা যাচ্ছে?
জি বুঝা স্যার। গেছে? আমরা অল্প একটু কভার করবো আজকে। আমরা তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা থিন ফিল্ম ডিপোজিশন স্টাডি করেছি, তারপরে অক্সিডেশন স্টাডি করেছি, যেগুলো আমাদের আমাদের সেমিকন্ডাক্টর ভিএলএসআই টেকনোলজির খুব ক্রুশাল স্টেপ। এখন এগুলোর সাথে যে আমরা যে বিভিন্ন থিন লেয়ার গ্রো করব আর বিভিন্ন অক্সাইড লেয়ার গ্রো করব এবং তার উপর বিভিন্ন প্যাটার্ন প্রিন্ট করব, আমরা যে কোনো আইসি কে যদি আমরা ম্যাগনিফাইং রেঞ্জ বা কোনো ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে যদি আইসির সারফেস অবজার্ভ করি, আমরা বিভিন্ন জিওমেট্রিক প্যাটার্ন দেখতে পাই একটা আইসির উপরে। এই জিওমেট্রিক প্যাটার্ন গুলা কিভাবে আইসিতে আসে, আমাদের নেক্সট টপিকে আমরা যেটা কভার করব, যে টপিকটাকে বলা হয় লিথোগ্রাফি। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে লিথোগ্রাফি। লিথোগ্রাফির মাধ্যমে আমরা যে কোনো আইসির উপর কিভাবে বিভিন্ন প্যাটার্ন প্রিন্ট করা হয় সেটা দেখতে পাবো। আচ্ছা, আমরা এপিটেক্সি, থিন ফিল্ম ডিপোজিশন, অক্সিডেশন, থার্মাল অক্সিডেশন, কেমিক্যাল ভেপার ডিপোজিশন, মলিকুলার বিম এপিটেক্সি, এরকম বিভিন্ন টেকনিক গুলো স্টাডি করেছি। লিথোগ্রাফি জিনিসটা যদি এগুলোর সাথে রিলেটেড, কিন্তু লিথোগ্রাফি হচ্ছে একটা প্রিন্টিং প্রসেস। নামটা শুনে কি বোঝা যায়? লিথোগ্রাফি ইজ এ প্রসেস which deals with the transfer of geometric shapes on a mask to a wafer. এখন এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, এই ডেফিনেশনটা যদি বোরিং মনে হয় বা বুঝতে না পারো, তাহলে এই ফিগারটা দেখে বোঝার চেষ্টা করো। এই ফিগারের মধ্যে একটু খেয়াল করে দেখো, সবচেয়ে নিচে যেটা দেখা যাচ্ছে পার্পল কালারের, সেটা হচ্ছে আমাদের ওয়েফার বা সাবস্ট্রেট। তার উপরে একটা রেক্টেঙ্গুলার গ্লাস সেকশনের মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় রেটিকল বা মাস্ক। এর উপরে একটা জিওমেট্রিক প্যাটার্ন আছে, এই জিওমেট্রিক প্যাটার্নটা আমরা এই ওয়েফারের উপরে প্রিন্ট করতে চাই। মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটা লেন্স সিস্টেম আছে। লিথোগ্রাফি কি করে, কোনো একটা সোর্স অফ লাইট, একটা সোর্স অফ লাইট এই মাস্কের মাধ্যমে এই ওয়েফারের উপর শাইন করে। দেখো, এই মাস্কের মধ্যে দিয়ে লাইটটা ওয়েফারের উপরে গিয়ে পড়লো। এখন ওয়েফারটার মধ্যে কি লেখা আছে দেখো, ওয়েফারটার মধ্যে লেখা আছে উইথ ফটোরেজিস্ট। এই কথাটার মানে ওয়েফারটা এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে কভার করা আছে যেটার নাম ফটোরেজিস্ট, যেটা একটা লাইট সেন্সিটিভ ম্যাটেরিয়াল, যার ফলে এই মাস্কের মধ্যে দিয়ে লাইট যখন ওয়েফারের মধ্যে উপরে গিয়ে পড়বে, তখন ওই ফটোরেজিস্টে একটা রিয়াকশন বা পরিবর্তন হবে, যার মাধ্যমে এই মাস্কে যে জিওমেট্রিক প্যাটার্নটা আছে সেটা আমরা এই ওয়েফারের উপর প্রিন্ট করতে পারবো। এবং এখানে লেখা আছে দেখো, প্যাটার্ন বিং রিপিটেড অন টু দ্য ওয়েফার। তার মানে কি, এখানে মনে হতে পারে এই উপরের মাস্ক বা রেটিকেলের যে আমরা জিওমেট্রিক প্যাটার্ন দেখছি, নিচেরটা তো মনে হচ্ছে আরো ছোট। এইটার ব্যাখ্যাটা কি বলতো? এখানে মানে এই মাস্কের উপর প্যাটার্নটা মনে হচ্ছে বেশ বড়, কিন্তু এখানে মনে হচ্ছে প্যাটার্নটা অনেক ছোট দেখা যাচ্ছে, ছোট ছোট। এবং প্যাটার্ন ইজ বিং, লেন্সের মাধ্যমে কনভার্স করা হচ্ছে। আরেকটু ক্লিয়ার করো, পুরোপুরি ক্লিয়ার হলো না। এখানে দেখা যাচ্ছে যে মাস্কের উপরে প্যাটার্নটা বড়, কিন্তু এখানে মনে হচ্ছে অনেক ছোট। প্যাটার্নটা যেন, এই যে প্যাটার্ন বিং রিপিটেড অন টু পেপার, লেন্সের মাধ্যমে কনভার্ট করা হচ্ছে, ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি ক্লিয়ার হয় না। আর কেউ বলো তো এখানে আসলে কি হচ্ছে? আমরা মাস্কের ছোট মধ্যে একটা করে এটাকে বারবার প্রিন্ট করা হচ্ছে। বারবার প্রিন্ট করা হচ্ছে কি, একবার বলো। স্যার ওই লেন্স দিয়ে ওই প্যাটার্নটাকে ছোট করে ওই একই প্যাটার্নকে বারবার রিপিটেডলি প্রিন্ট করা হচ্ছে। হ্যাঁ, তাহলে লেন্সের মাধ্যমে আসলে কি করছে, লেন্সের মাধ্যমে এখানে একটা ডিম্যাগনিফিকেশন প্রসেস হচ্ছে, ডিম্যাগনিফিকেশন। অর্থাৎ মানে মাস্কের মধ্যে প্যাটার্নটা যে সাইজের, আমাদের ওয়েফারের উপরে সেই সাইজে প্রিন্ট হচ্ছে না, স্মলার সাইজে প্রিন্ট হচ্ছে, এবং সেটা বারবার রিপিট করা হচ্ছে। এর মানে ব্যাপারটা কি, প্রতিটা পয়েন্টই আসলে কি হবে, এই জিওমেট্রিক প্যাটার্নটা রিপিট হবে। তার ফলে এর মানেটা কি দাঁড়াবে বলতো? কিন্তু আমরা একটা আইসি বানাচ্ছি, কিন্তু একটা ওয়েফারের উপরে আমি একই প্যাটার্ন রিপিট করছি, তাহলে ব্যাপারটা কি হলো মাল্টিপল আমাদের? আইসি তৈরি হবে এখানে। হ্যাঁ, এর মানে কি হচ্ছে, আমাদের আসলে একটা ওয়েফার প্রোডাকশন তো আর এভাবে হয় না। একটা ওয়েফারের উপরে একটা মাইক্রোপ্রসেসর বা একটা ইন্টিগ্রেটেড সার্কিটের 1000 কপি তৈরি করা হয়। এখানে এটা রিপিট করে প্রতিটা সেকশনে একটা করে এটাকে ইন্ডিকেট করছে। এখানে আরো ইন্টারমিডিয়েট রিজিয়ন, তারপরে সেকশন কাট করার পর বিভিন্ন কানেকশন গুলো দেওয়া হবে, তার জন্য এরিয়া রাখতে হবে। এখানে এরকম সূক্ষ্ম ব্যাপার আছে, কিন্তু ডিম্যাগনিফিকেশনের মাধ্যমে আসলে কি হচ্ছে, আমরা এই প্যাটার্নটা এখানে প্রিন্ট করছি। তাহলে এখানে এই মাস্ক বা রেটিকেলের যে একটা জিওমেট্রিক প্যাটার্ন আছে, যেটা একটা আইসিকে ইন্ডিকেট করছে, আমাদের ফিগারটা দেখে কি মনে হচ্ছে, এই ওয়েফারের মাধ্যমে সেটার 1000 কপি বা 5000 কপি প্রডিউস করা হচ্ছে।
আচ্ছা, প্রডিউস করার পর আইসি গুলোকে আমরা আলাদা করবো কিভাবে? এই যে রিপিট করতেছি, তারপর কি করবো, কি হবে মনে হয়? কেটে এই নিতে যে হবে। কেটে কেটে নিতে হবে, ছোট ছোট করে কেটে নিতে হবে। এই ডেমনস্ট্রেশনে কিন্তু আমরা আর আগে ওয়েফার ফেব্রিকেশনও বিভিন্ন সময় আসছে, যে একটা ওয়েফারের ভিতরে উপরে বিভিন্ন মাল্টিপল আইসি দেখা যায়, আইসি গুলো কিন্তু এভাবে রিপিট। তাহলে এই প্রসেসটা দেখো, এই ফিগারটা দেখলে জিনিসটা একটু ভালো বোঝা যায়। এই যে এখানে কিন্তু ডেফিনেশন গুলো দেওয়া আছে। লিথোগ্রাফি ডিলস উইথ দ্য ট্রান্সফার অফ জিওমেট্রিক শেপস অনটু এ ওয়েফার। জিওমেট্রিক শেপ ছিল মাস্কে, সেটা একটা ওয়েফারের উপর ট্রান্সফার করা হচ্ছে একটা লেন্স ডিম্যাগনিফিকেশন সিস্টেম এবং লাইট সেন্সিটিভ ফটোরেজিস্ট ব্যবহার করে। এখন আমরা যে লিথোগ্রাফি স্টাডি করি সেটাকে বলা হয় ফটো লিথোগ্রাফি। লিথোগ্রাফির আগে ফটো অ্যাড করলে কি হয়? এটা হচ্ছে অপটিক্যাল লিথোগ্রাফি, অর্থাৎ এখানে লাইট সোর্স হিসেবে এখানে ইউভি লাইট বা আলট্রাভায়োলেট লাইট ব্যবহার করা হয়। তো আইসি ম্যানুফ্যাকচারিং এ এই লিথোগ্রাফিকে কিন্তু অনেক সময় সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ বলা হয়। এবং টেকনোলজির যত খরচ তার কিন্তু একটা বড় অংশ, 1/3 এর হচ্ছে বেশি কিন্তু এই লিথোগ্রাফিক স্টেপস গুলো সাথে রিলেটেড। অর্থাৎ আমরা তো এপিট্যাক্সি, ওয়েফার ফেব্রিকেশন, অক্সিডেশন, এগুলো বিভিন্ন স্টেপ, ডিফিউশন, বিভিন্ন ডোপিং, এগুলো নিয়ে মূলত ডিসকাস করছি। কিন্তু এই লিথোগ্রাফি বা জিওমেট্রিক প্যাটার্ন প্রিন্টিং, এগুলো কিন্তু আমাদের মোট আইসির খরচের একটা বড় অংশ কিন্তু এখান থেকে আসে। যাকে আমরা যে লিথোগ্রাফি নিয়ে ডিসকাস করছি, এখানে যেটা দেখানো হচ্ছে এটাকে বলা হয় লিথোগ্রাফি উইথ লাইট। ঠিক আছে, এবং এটার নাম হচ্ছে ফটোলিথোগ্রাফি বা অপটিক্যাল লিথোগ্রাফি বা ইউভি লিথোগ্রাফি। তো এটাই আমরা মূলত ফোকাস করব, আমাদের সবচেয়ে ওয়াইডলি ইউজ। এছাড়াও বিভিন্ন অ্যাডভান্স লিথোগ্রাফি আছে। এটাকে আরেকটাকে বলা হয় এক্সট্রিম ইউভি লিথোগ্রাফি। তুমি যদি ফটোম্যাগনেটিক স্পেকট্রাম দেখো তাহলে দেখবে যে আলট্রাভায়োলেট লাইট কোন ওয়েভলেন্থ পর্যন্ত বলা যায়, এবং তার লোয়ার এন্ডের যে আলট্রাভায়োলেট লাইট থাকে সেটাকে বলা হয় এক্সট্রিম আলট্রাভায়োলেট লাইট। সোর্স হিসেবে যদি ওই রেঞ্জের ইউভি ব্যবহার করা হয় ওটাকে বলা হয় এক্সট্রিম ইউভি লিথোগ্রাফি। এছাড়াও বিভিন্ন মডার্ন লিথোগ্রাফি টেকনিকের মধ্যে আছে ইলেকট্রন বিম লিথোগ্রাফি, আয়ন বিম লিথোগ্রাফি, এক্স রে লিথোগ্রাফি। আমরা মূলত প্রথম পয়েন্ট গুলাতেই কিছু আমরা ডিটেলস স্টাডি করব, যে ফটোলিথোগ্রাফি কিভাবে স্টাডি করা হয়। আমরা যে বলছিলাম, লিথোগ্রাফি টেক্স 50% of the total wafer process time, and for complex integrated circuits a modern CMOS wafer may go through photolithographic cycle up to 50 times. এখানে দুইটা লাইন লেখা আছে, বলো তো এই সেকেন্ড লাইনটার মানে কি? লাইনটা একটু পড়ো, পরে কোনো কিছু শুনে আমাকে ব্যাখ্যা করো, একটু মেন্টাল এফোর্ট দেওয়ার চেষ্টা করো। এই সেকেন্ডে একটা লাইন লেখা আছে আপ টু 50 টাইমস, এটা কি বলতেছে এই লাইনটা? কষ্ট করে কোনো একজন স্টুডেন্ট দ্বিতীয় লাইনটা পড়ো নিচে, এবং লাইনটা পড়ে আমাকে একটু বলো কি লেখা আছে এখানে। বলো কাইন্ডলি, কেউ একজন একটু কষ্ট করে বলো। এখানে শুধুমাত্র যেটা স্যার বলা, লেয়ার বাই লেয়ার, বলো। অনেকগুলো লেয়ার খুব সম্ভবত ফটোলিথোগ্রাফি করতে হয়। অনেকগুলো লেয়ারটা বলতে না, মানে ধরো এই যে তোমার মনে হচ্ছে যে এখানে যে একবার একটা একটা মাস্কের একটা প্যাটার্ন প্রিন্ট করতেছো, হ্যাঁ, মানে এরকম কাজ, মানে এইটা হচ্ছে কি একটা সাইকেল। এরকম কাজ দেখা যাচ্ছে টোটাল আইসি ফেব্রিকেশনে তোমার মনে হতে পারে একবার ফটোলিথোগ্রাফি করে কাজ শেষ হয়ে যাবে, কিন্তু এইটার তো আমরা অত ডিটেলস করবো না। কিন্তু তোমরা যদি অ্যাকচুয়ালি কখনো ফেব্রিকেশন ল্যাবে কাজ করো তখন দেখবা যে এরকম, যে এইখানে যে জিনিসটা বলা হচ্ছে এটা একটা সাইকেল, এখানে এটা রিপিট করে করে করা হচ্ছে, কিন্তু এরকম একটা সাইকেল, মানে একটা কমপ্লিট আইসি কমপ্লিট করার জন্য 50 বার এরকম সাইকেল চালানো হতে পারে। তোমার মনে হতে পারে একটা সাইকেলই তো লিথোগ্রাফি হয়ে যাচ্ছে, আসলে ব্যাপারটা এত সিম্পল না। এখানে বিভিন্ন রকম লেয়ার বিভিন্ন ভাবে করতে হয়। তো মানে আমরা প্রথমে সুপারফিশিয়ালি দেখছি, কিন্তু একটা কমপ্লিট আইসি ফেব্রিকেট করতে একটা ফটোলিথোগ্রাফিক সাইকেল, মানে ফটোলিথোগ্রাফি সবগুলো স্টেপ একবার করা হলে একটা সাইকেল হয়। এরকম সাইকেল দেখা যায় অন্তত 50 বার চালানোর প্রয়োজন হতে পারে। এবং তুমি ওয়েফারের টোটাল যে প্রসেস টাইম, তোমার ওয়েফারে তো আইসি, মানে ওয়েফার প্রসেসিং, পিটাক্সি, অক্সিডেশন, ডোপিং, এগুলোতে তো সময় যায়, কিন্তু যত সময় যায় তার সব মিলায় টোটাল অর্ধেক সময় আসলে যায় এই লিথোগ্রাফি করে। লিথোগ্রাফিতে অনেকগুলো সাইকেল চালাতে হয় এবং অনেক সময় লাগে এবং অনেক খরচের ব্যাপার। অর্থাৎ এই জিনিসটা যদি আমরা পরে এসে স্টাডি করি, কিন্তু দেখা যায় আইসি ফ্যাব্রিকেশন একটা বড় অংশ হচ্ছে এই লিথোগ্রাফির সাথে রিলেটেড। এরপরে আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে, আমাদের এই যে আমরা লিথোগ্রাফির মধ্যে, তাহলে এই লিথোগ্রাফির জেনারেল স্টেপ গুলো আমরা একটু স্টাডি করতে চাই। লিথোগ্রাফির জেনারেল স্টেপে কি কি থাকে এই জিনিসটা আমরা একটু স্টাডি করতে চাই। এখানে লিথোগ্রাফির জেনারেল স্টেপ গুলো দেওয়া আছে, এই স্টেপ গুলার নাম, এখানে আমরা 8টা 10টা স্টেপ দেখতে পাচ্ছি। এখানে আসলে শুধু এই স্টেপ গুলোর নাম পড়লে জিনিসটা চট করে বোঝা যাবে না, আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলে হয়তো জিনিসটা একটু বেটার বুঝতে পারবো। হোয়াট আর দ্য জেনারেল স্টেপস অফ ফটোলিথোগ্রাফি, কি করা হয়?
আমরা দেখছি প্রথমে সারফেস ক্লিন করা হয়, নাম শুনে বোঝা যাচ্ছে যে ক্লিন ওয়েফার। তারপরে ব্যারিয়ার লেয়ার ফরমেশন। ব্যারিয়ার লেয়ার বলতে কি বোঝায়? আমরা একটা যদি অক্সিডেশন করছি, অক্সাইড লেয়ার বা নাইট্রাইড লেয়ার যদি ডিপোজিট করে, ওটাকে ব্যারিয়ার লেয়ার বলা যেতে পারে। তারপরে কোটিং উইথ ফটোরেজিস্ট, একটু আগে বললাম এমন একটা ম্যাটেরিয়াল যেটা লাইট সেন্সিটিভ। তারপরে কয়েকটা স্টেপ: সফট বেকিং, মাস্ক অ্যালাইনমেন্ট, এক্সপোজ প্যাটার্ন, ডেভেলপিং ফটোরেজিস্ট, হার্ড বেকিং, এচিং উইন্ডো ইন ব্যারিয়ার লেয়ার, রিমুভিং ফটোরেজিস্ট। তাহলে এই সবগুলো স্টেপ হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ফটোলিথোগ্রাফির মধ্যে পড়বে, যেটা আমরা একটু আগের উদাহরণে এই জিনিসটা চট করে বুঝতে পারিনি। তো পরে উদাহরণ দেখলে হয়তো আরো বুঝতে পারবো। এখানে আমরা ফটোলিথোগ্রাফির জেনারেল স্টেপ গুলো দেখলাম, কিন্তু এখানে শুধু যে সেই নামগুলো দেখলে তো জিনিসটা বোঝা যায় না। আমাদের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। একটু আগে জেনারেল স্টেপস অফ ফটোলিথোগ্রাফি, এখানে একটা প্র্যাকটিক্যাল স্লাইড দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে জেনারেল স্টেপস অফ ফটোলিথোগ্রাফি গুলোর ব্যাপারটা কি দাঁড়ায়। দেখো, আমরা এখানে প্রথমে দেখেছিলাম প্রথম স্টেপে ছিল ক্লিন ওয়েফার, মানে আমাদের এই যে সাবস্ট্রেটেড ওয়েফার, এটাকে প্রথমে ক্লিন করা হবে এচিং বা HCl গ্যাসের মাধ্যমে। আমরা দেখেছি কোনোভাবে ক্লিন করা হবে। তারপরে 2 নাম্বার স্টেপ দেখো, ডিপোজিশন অফ ব্যারিয়ার লেয়ার। দেখো এখানে ফিগার বোঝা যাচ্ছে যে ডিপোজিশন অফ সিলিকন ডাইঅক্সাইড বা একটা ব্যারিয়ার লেয়ার এখানে ডিপোজিট করা হচ্ছে। তারপরে কোটিং উইথ ফটোরেজিস্ট। এখানে দেখো যে প্রথমে সাবস্ট্রেট ছিল, তারপরে ব্যারিয়ার লেয়ার ডিপোজিট করা হয়েছে, তারপরে এখানে ফটোরেজিস্ট কোটিং করা হলো, এবং ফটোরেজিস্টের নাম দেওয়া হয়েছে পজিটিভ ফটোরেজিস্ট। ফটোরেজিস্ট হতে পারে পজিটিভ ফটোরেজিস্ট বা নেগেটিভ ফটোরেজিস্ট। কেন কোনটাকে বলে আমরা উদাহরণ দিয়ে বুঝবো। তারপরে একটু খেয়াল করে দেখো, সফট বেকিং, যেটা এই ফিগারে বোঝা যাচ্ছে না। তারপরে মাস্ক অ্যালাইনমেন্ট। দেখো ফটোরেজিস্ট করতে পর এখানে মাস্ক কোথায়? এই যে দেখো এখানে এই সেকশনটা হচ্ছে মাস্ক, এই সেকশনটা হচ্ছে মাস্ক। আচ্ছা, মাস্কের উপরে এইভাবে বিভিন্ন অ্যারো দেখানো হচ্ছে। এই অ্যারো গুলা কি বোঝাচ্ছে দেখে বলো তো ফিগারটা? এই অ্যারো গুলার মানে কি? লাইট লাইট, করতেছে এই কি ধরনের লাইট এটা হবে? ইউভি ইউভি লাইট। লাইট। ইউভি লাইট এসে পড়ছে। আচ্ছা, এবার দেখো এই মাস্কের মধ্যে, এই যে মাস্কের মাঝখানে এইখানে দেখা যাচ্ছে আরেকটা লেয়ার দেখা যাচ্ছে, আবার এই পাশটা ফাঁকা। এইটার মানে কি বলতো? এই মাস্কের মধ্যে, মাস্কের জিনিসটার মধ্যে একটা অ্যাডিশনাল ইমালশন দেওয়া থাকে। এখানে দেখো যে এখানে আমি আবার দাগ দিয়ে দিয়েছি। দাগটা যদি রিকভার করি, এখানে আমাদের এই মাস্কটা, যে আমরা মাস্কটা আঁকা হয়েছে, এটা এরকম একটা মাস্ক। মাস্কটা এরকম একটা লেয়ার দেখা যাচ্ছে। এই জিনিসটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি? এটার বলা হয় এইটা মাস্কের এখানে একটা ইমালশন আছে। এই মাস্কটা ধরো একটা গ্লাস প্লেট, মানে মাস্কটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তো এইখানে একটা ইমালশন, ধরো মেটালিক টাইপের একটা লেয়ার আছে, তার ফলে এই অংশটা নন ট্রান্সপারেন্ট হয়ে যায়। তো এই অংশটা ট্রান্সপারেন্টই থাকে, এই অংশটা ট্রান্সপারেন্টই থাকে। তাহলে এই মাস্কটাকে তুমি যদি একটা উইন্ডোর মতো তুলনা করো, বলো এই উইন্ডোর কোন অংশটা ক্লোজ উইন্ডো, কোন অংশটা ওপেন উইন্ডো? বলো তো এই অংশটা কি ওপেন উইন্ডো না ক্লোজ উইন্ডো? এই অংশটা ওপেন। ওপেন উইন্ডো। এই অংশে শুধু গ্লাস, মানে লাইট এখান দিয়ে ট্রান্সফার হতে পারবে, পাস করতে পারবে। এই অংশটা ক্লোজ উইন্ডো না ওপেন উইন্ডো? ক্লোজ। কারণ এই অংশে একটা ইমালশন লেয়ার আছে যেটা নন ট্রান্সপারেন্ট করে দিয়েছে। এই অংশটা ওপেন উইন্ডো না ক্লোজ উইন্ডো? ওপেন ওপেন। উইন্ডোজ। ওপেন, কারণ এই অংশে আবার নাই। সুতরাং এই ঘটনাই ঘটছে। তাহলে এইটার উপর দিয়ে আসে, তাহলে এই যে মাস্ক অ্যালাইনমেন্ট করা হলো, তারপর এক্সপোজ প্যাটার্ন, কথাটার মানে উপরে থেকে লাইট শাইন করা হয়েছে। তার ফলে কি হবে দেখো, যে তাহলে ঘটনাটা যেটা ঘটবে আসলে দেখো, যে এইখানে লাইট পড়বে, এইখানে লাইট পড়বে না, আবার এইখানে লাইট পড়বে, এরকম একটা ব্যাপার। এখন তাহলে এখানে ফটোরেজিস্ট, ফটোরেজিস্ট হচ্ছে লাইট সেন্সিটিভ ম্যাটেরিয়াল। তাহলে দেখো পজিটিভ ফটোরেজিস্ট এমন একটা ম্যাটেরিয়াল যেটার যেই অংশে আলো এসে পড়ে সেই অংশে ডিপলিমারাইজেশন নামে একটা ঘটনা ঘটে, যেটাকে তুমি সহজ ভাষায় যদি বুঝতে চাও, মনে হবে যদি আলো কোনো অংশে এসে পড়ে ওই অংশটা একটু নরম হয়ে যায়, কিন্তু যে অংশে আলো এসে পড়েনি সেই অংশটা নরম হয় না। এখানে নরম হওয়া কথাটা ভুল। এখানে যে ঘটনা ঘটে পলারাইজেশন, ডিপলিমারাইজেশন। তাহলে দেখো এই অংশের ফটোরেজিস্ট কি সফট হবে না হার্ড হবে? বলো।
এই নেগেটিভ অংশের ফটো, এটা পজিটিভ ফটোরেজিস্ট, এইমাত্র আমি বলছি। পজিটিভ ফটোরেজিস্ট মানে যে অংশে আলো এসে পড়ে সেই অংশ সফট হয়ে যায়, আর যে অংশে আলো এসে পড়ে না সেই অংশ সফট হয় না। তাহলে বলতো উইন্ডোজ এর এই জন্য সফট এই অংশটা সফট হবে না হার্ড হবে? এই অংশটা, এই সফট হবে। অংশটায় আলো পড়েছে না পড়ে নাই? করেছে, তাহলে এই অংশটা সফট হবে। এই অংশটা সফট হবে না হার্ড হবে? ওটা হার্ড হবে। এই সফট হবে, সফট হবে না হার্ড হবে? সফট হবে। পজিটিভ ফটোরেজিস্ট হয়, নেগেটিভ ফটোরেজিস্ট হলে উল্টো ঘটনা ঘটবে। আর পরের স্টেপই হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফটোরেজিস্ট, যেটা কিছুটা ফটোরেজিস্ট কোনো একটা সলিউশনের মধ্যে এক্সপোজ করা। তাহলে যেটা হবে, তাহলে এই অংশটা সফট হয়ে গেছিল, এটা ডেভেলপ করলে এই অংশের ফটোরেজিস্টটা উঠে যাবে। একটা সলিউশন দিয়ে ডেভেলপ করার ফলে যে অংশে ব্যারিয়ার, যে অংশে ক্লোজড উইন্ডো ছিল সেই অংশে ফটোরেজিস্ট থেকে যাবে, কিন্তু বাকি অংশের কিন্তু ফটোরেজিস্ট উঠে যাবে। তার ফলে ব্যাপারটা দেখো, তুমি ফটোরেজিস্ট উঠে যাওয়ার ফলে নিচের অক্সাইড এক্সপোজ হবে, তাহলে এই অংশে অক্সাইড এক্সপোজ হবে, এই অংশে অক্সাইড এক্সপোজ হবে, কিন্তু এই অংশে কিন্তু অক্সাইড এক্সপোজ হবে না। এরপরে আবার আরো একটা স্টেপ করা হয়, হার্ড বেকিং এবং এচিং অফ উইন্ডো ইন দ্য ব্যারিয়ার লেয়ার। মানে দেখো, এই ব্যারিয়ার লেয়ারের এই অংশটাতেও এখন এচিং করা হয়। মানে এই অংশের দেখো, এক্সপোজড অক্সাইডও এখান থেকে তুলে ফেলা হয়, এবং ফাইনালি ফটোরেজিস্ট রিমুভ করা হয়। তারপরে যে মাথার উপরে যে ফটোরেজিস্ট রয়ে গেছে ডেভেলপমেন্টের মাধ্যমে, এই ফটোরেজিস্টটা এখন রিমুভ করা হয়। তার ফলে কিন্তু আমাদের ফাইনালি এই পুরো জায়গায় অক্সাইড লেয়ার ছিল, কিন্তু আমি ফাইনালি এই প্যাটার্ন অক্সাইড একটা পার্টিকুলার প্যাটার্ন পেলাম। তো এই দিকটি ধরো থ্রি ডাইমেনশনালি এখানে দেখানো হয়েছে। একটু দেখো, এখানে যে ফিগারটা দেখানো হচ্ছে, এইটা হচ্ছে আমাদের মাস্ক, যার মাধ্যমে আমরা একটা জিওমেট্রিক প্যাটার্ন প্রিন্ট করি। মাস্কটার মেইন ম্যাটেরিয়ালটা কি দেখো তো, কি মেইন ম্যাটেরিয়ালটা কি দেখো তো, এটা কি লেখা? স্যামসাং গ্লাস প্লেট। ক্লিয়ার গ্লাস প্লেট। কথাটার মানে কি? এটা ট্রান্সপারেন্ট, এর মধ্যে দিয়ে আলো যেতে পারে, কিন্তু এর মধ্যে একটা শেপের একটা প্যাটার্ন প্রিন্ট করা আছে। এই প্যাটার্নটাকে বলা হচ্ছে ফটোগ্রাফিক ইমালশন অর মেটাল। অর্থাৎ এখানে মেটালিক কোন একটা লেয়ার বা ফটোগ্রাফিক ইমালশন, যেটা হচ্ছে আমাদের ছবি ফটোগ্রাফ ডেভেলপ করার জন্য যে ইমালসিভ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় সেরকম কিছু হতে পারে। এরকম একটা ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যার ফলে এই অংশটা হবে নন ট্রান্সপারেন্ট। তাহলে বাকি অংশটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এই অংশটা নন ট্রান্সপারেন্ট। এবং সাথে সাথে এইখানে আরো কিছু অ্যাডিশনাল দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট মার্ক। বলো তো এই কথাটার মানে কি হতে পারে, অ্যালাইনমেন্ট মার্ক? এখানে যেটা বলা হচ্ছে, এই সেকশনটা ট্রান্সপারেন্ট আর এই ইমালশন অংশটা নন ট্রান্সপারেন্ট। তাহলে এখন এখানে যে আমি যে মাছটা দেখছি, এটার আসল চেহারা যদি এমন হয়, তাহলে এই সবকিছুর মধ্যে ব্যাপারটা কি হবে দেখো, যে যেই সেকশনে আমাদের ইমালশন ছিল সেই শেপের একটা অক্সাইড আমরা প্রিন্ট করবো। দেখো, আমরা ফাইনালি একটা অক্সাইড প্যাটার্ন প্রিন্ট হয়েছে, যে অক্সাইডের প্যাটার্নটা হচ্ছে এই ইমালশনটার মতো। বা একটা পজিটিভ রেডিস ব্যবহার করার ফলে এই ইমালশনটার মতো একটা পার্টিকুলার প্যাটার্ন, একটা অক্সাইড প্যাটার্ন কিন্তু আমরা এখানে প্রিন্ট করতে পেরেছি সাবস্ট্রেটের উপরে। সাবস্ট্রেটের উপরে এল শেপের একটা সিলিকন ডাইঅক্সাইড প্যাটার্ন আমরা প্রিন্ট করেছি। আর বলতো এখানে এই জিনিসগুলোই ছিল সেই অ্যালাইনমেন্ট মার্ক। এই অ্যালাইনমেন্ট মার্ক ব্যাপারটা কি বলতো, বলতো কি হতে পারে? এই মাস্কটা এই সাবস্ট্রেটের উপর প্লেস করা হয়, এটা যেন ঠিক মতো অ্যালাইন হয়। মানে ব্যাপারটা কি দেখো, এইটার উপরে কিন্তু এরকম একটা মাস্ক প্লেস করা হয়। এখন এই মাস্কের এখানে মার্ক আছে, এবং এই সাবস্ট্রেটের বডিতেও কিছু মার্ক থাকে। এই দুইটাতে অ্যালাইন করে বা দুইটাকে মাইক্রোস্কোপে দেখার মাধ্যমে পারফেক্টলি একটা একটা পজিশন করে মাস্কটা যেন ঠিক মতো ওয়েফারের উপরে প্লেস হয়, মানে আঁকা বাঁকা যেন না হয়, কারেক্ট অ্যালাইনমেন্টে যেন প্লেস করা যায় মাস্কটা, সেটার জন্য এই অ্যালাইনমেন্ট মাস্ক গুলা কাজ করে। তাহলে এখানে আমি যেটা বলতেছি, এটাই কিন্তু একটা ফটোলিথোগ্রাফিক সাইকেল। এখানে হচ্ছে আমরা যে কথাগুলো বলছি ফটোলিথোগ্রাফিক সাইকেল, এই যে স্টেপ গুলার কিছু ব্রিফ, এখানে ডিটেলস আমরা এখনো স্টাডি করি নাই, কিন্তু আমরা একটা জেনারেল ধারণা পাচ্ছি যে ফটোলিথোগ্রাফিক সাইকেলে তার জেনারেল স্টেপ গুলো আসলে কি কি থাকে। এটা দেখে আমরা বুঝতে পারছি এই জায়গাটায়, যেখানে ফটোলিথোগ্রাফিক সাইকেলের মধ্যে ব্যাপারটা কি থাকতে পারে। আচ্ছা, আমাদের আজকের আমরা ক্লাস কিছুক্ষণের মধ্যে কনক্লুড করব। আমরা ফটোলিথোগ্রাফিক সাইকেলের বিভিন্ন স্টেপ স্টাডি করেছি। এখন এই ফটোলিথোগ্রাফিক সাইকেল গুলা
যেখানে পারফর্ম করা হয়, মানে স্টেপ একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে পারফর্ম করা হয়। তুমি দেখো এখানে খুব লাইট সেন্সিটিভ ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে, পজিটিভ ফটোরেজিস্ট। তাহলে এটা যে এনভায়রনমেন্টে এই ফটোলিথোগ্রাফি স্টেপ গুলো পারফর্ম করা হয় সেটাকে বলা হয় ক্লিন রুম। ক্লিন রুম হচ্ছে ইজ এন এনভায়রনমেন্ট উইথ লো লেভেল অফ ডাস্ট, এয়ারবোর্ন এন্ড মাইক্রোওয়েভ এন্ড কেমিক্যাল ড্রব্যাকস। অর্থাৎ ক্লিন রুম এমন একটা এনভায়রনমেন্ট যেটা তোমাকে আলট্রা ক্লিন এনভায়রনমেন্ট প্রোভাইড করে, যেখানে কোনো রকম ডাস্ট, এয়ারবোর্ন, মাইক্রোব বা কেমিক্যাল ভেপার তুমি এখানে অ্যালাউ করবা না। এখানে আমাদের একটা ক্লিন রুমের সিচুয়েশনটা দেখতে পাচ্ছি, একটা পার্টিকুলার ক্লিন রুম। অর্থাৎ এই যে তুমি ফটোগ্রাফির বিভিন্ন স্টেপ গুলো, এগুলো আসলে ভিতরে এই বিভিন্ন মেশিনের মাধ্যমে এক্সিকিউট করা হয়। এবং এটা হচ্ছে ক্লিন রুমের ইনসাইড এনভায়রনমেন্ট, এবং ডান দিকের ফিগারে ক্লিন রুমের আউটসাইড এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে। এখন এই ক্লিন রুমে আল্ট্রা ক্লিন কন্ডিশন মেনটেন করা হয়, কারণ খুব লো লেভেলের ডাস্ট পার্টিকেলও যদি থাকে তাহলে ইট ক্যান রেজাল্ট ইন ডিফেক্ট। তো ক্লিন রুম ইউজেস ফিল্ট্রেশন টু রিমুভ দ্য পার্টিকেলস ফ্রম দ্য এয়ার, এবং এই ক্লিন রুমের কোয়ালিটি অনুযায়ী ক্লিন রুমটাকে ক্লাসিফাই করা হয়। ক্লিন রুমকে কিভাবে ক্লাসিফাই করা হয় একটু খেয়াল করে এই টেবিলটা দেখো। এখানে ক্লিন রুমের 5টা ক্যাটাগরি দেওয়া হয়েছে: ক্লাস 10,000 ক্লিন রুম, ক্লাস 1,000 ক্লিন রুম, ক্লাস 100 ক্লিন রুম, ক্লাস 10 ক্লিন রুম, ক্লাস 1 ক্লিন রুম। কিভাবে ডিফাইন করা হচ্ছে দেখো: রেটেড বাই ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকলস পার কিউবিক ফুট অর মিটার অফ এয়ার। এখানে দেখো দুইটা পার্টিকেল, মানে এটা এক একটা ক্লিন রুম এক একটা পার্টিকেল অ্যালাউ করে। দুইটা কলাম আছে। 1 নাম্বার কলামটা কি দেখাচ্ছে? নাম্বার অফ 0.5 মাইক্রন পার্টিকলস অ্যালাউড। দ্বিতীয় কলামটা কি দেখাচ্ছে? নাম্বার অফ 5 মাইক্রন পার্টিকলস অ্যালাউড। আচ্ছা, একটু দেখে বলো তো কোন পার্টিকেলটা বলো, 0.5 মাইক্রন পার্টিকেল না 5 মাইক্রন পার্টিকেল? কোন পার্টিকেলটা বড়? দুইটা কলামের মধ্যে দেখে বলো কোনটা পয়েন্ট, কোনটা কোনটা এই দুইটা 5 কলামের মধ্যে। মাইক্রন। তার মানেটা কি হচ্ছে একটু খেয়াল করে দেখো। তার মানে হচ্ছে দেখো, মানে এই প্রথম কলামটা ইন্ডিকেট করছে স্মলার পার্টিকেল কতটুকু অ্যালাউ করা যাবে, আর ডান দিকের কলামটা ইন্ডিকেট করছে লার্জার পার্টিকেল কতটুকু অ্যালাউ করা যাবে। একটু খেয়াল করো, স্মলার পার্টিকেল হলে কিন্তু তুমি কিভাবে 10,000 কেন বলে? 10,000 মানে 10,000 নাম্বার অফ 0.5 মাইক্রন পার্টিকেল অ্যালাউ করা যাবে। আর 5 মাইক্রন হলে কিন্তু, যে 0.5 মাইক্রন যেখানে 10,000 অ্যালাউ করা যাবে, 5 মাইক্রন মানে অনেক বড়, সেটা কিন্তু মাত্র অ্যালাউ করা যাবে 65 সংখ্যক। আচ্ছা, এবার বলো তো এই ফিগারে প্রতিটার মধ্যে 10,000 আবার ব্র্যাকেটে লেখা আছে 350,000, 3.5 লাখ। 65 আবার পাশের ব্র্যাকেটে লেখা আছে 23,000, 23,000। এটার মানে কি বলো তো? অ্যান্সার দেওয়া আছে। ভলিউম। ভলিউম? কি ভলিউম? দুইটা ফিগার কেন? স্যার পার কিউবিক ফিটে আর একটা কিউবিক মিটারে। হ্যাঁ, 10,000 পার্টিকেল অ্যালাউ করবে পার কিউবিক ফিটে, আর 3.5 লাখ পার্টিকেল অ্যালাউ করবে পার কিউবিক মিটারে। ফিট বড় না মিটার বড়? ফুট বড় না মিটার বড়? মিটার বড়। মিটার বড়। এই জন্য মিটার কিউবে দেখো পার্টিকেল বেড়ে যায়। আর 0.5 মাইক্রন হলে 10,000 অ্যালাউ করা হবে, কিন্তু 5 মাইক্রন 0.5 মাইক্রনের কত গুণ অনেক বড়, কিন্তু সেটা হলে কিন্তু মাত্র 65 অ্যালাউ করা হয়। তাহলে এইভাবে অ্যালাউ করা হয়। তাহলে আবার আরেকটা জিনিস বলতো, এই যে যে বিভিন্ন ক্যাটাগরি দেখছো, এটা মানে হাই কোয়ালিটির ক্লাস ক্লিন রুম কোনটা হবে বলতো? ক্লাস 10,000 হায়ার কোয়ালিটি না ক্লাস 1 হায়ার কোয়ালিটি বলতো? ক্লাস 1। কেন? লজিকটা কি? নাম্বার অফ অ্যালাউড পার্টিকেল কম সংখ্যা। হ্যাঁ, তাহলে বলতো এরকম 5টা ক্যাটাগরি আছে, তাহলে সব ক্লিন রুম কেন ক্লাস 1 হবে না? এরকম 5টা ক্যাটাগরি কেন থাকলো? ক্লাস 10,000 আছে বা ক্লাস 1ও আছে, এটা আবার কি ব্যাপার? কি হইতে পারে কারণটা? সবচেয়ে ভালোটাই আমরা সবসময় নিবো না? কারণ কি হতে পারে? ক্লাস 1 বা ক্লাস 10টাই সবসময় ব্যবহার করি না কেন? এর কারণ হচ্ছে ক্লাস 1 বা ক্লাস 10 বা ক্লাস 100 এগুলো মেনটেন করা খুবই এক্সপেন্সিভ, কোনো সহজ কথা না। আমাদের যে একাডেমিক এনভায়রনমেন্ট, ইউনিভার্সিটিতে যে বিভিন্ন ফ্যাব্রিকেশন ল্যাব থাকে, সেখানকার ক্লিন রুম গুলা ক্লাস 1,000 বা 10,000 লেভেলেরই সাধারণত হয়। আর ক্লাস 1 বা 10 হচ্ছে ইন্টেল, স্যামসাং, বড় বড় ইন্ডাস্ট্রি যারা খুবই এক্সপেন্সিভ ক্লিন রুম মেনটেন করতে পারে, তারা হচ্ছে কি ওই ওই আলট্রা ক্লিন রুম বা ক্লাস 1 বা ক্লাস 10 ক্লিন রুম গুলো মেনটেন করতে পারে। এটার আরো একটা ইন্ডিকেট বোঝা আছে, এখানে দেখো বিভিন্ন ফিগার দেওয়া আছে। দেখো কতগুলো ফিগার, এখানে দেখো একটা অ্যাস্টেরিস্ক বা স্টার, এখানেও অ্যাস্টেরিস্ক দেওয়া আছে। এইগুলোর মানে কি বলতো? অ্যান্সার দেওয়া আছে এখানে। কোন কোন ফিগারের পাশে অ্যাস্টেরিস্ক দেওয়া আছে, এর মানে কি? 10 কিউবিক মিটারের
কিউবিক ফিটের নিচে এটা মেজার যেগুলোতে করাটা। অ্যাস্টেরিস্ক দেওয়া আছে, মানে এখানে ডেফিনেশন যদি ওভাবে দেওয়া হচ্ছে, কিন্তু আসলে এই যে 35, 23 এই ফিগার গুলো কাউন্ট করা খুব ডিফিকাল্ট। ম্যাস স্পেকট্রোমিটার বা এরকম কোন ইনস্ট্রুমেন্টে তুমি তো মেজার করবা এগুলো, মানে অ্যাকুরেটলি এত লোয়ার কনসেন্ট্রেশনে এত স্মল পার্টিকেল মেজার করা কঠিন। তার মানে একটু দেখো তাহলে আসলে ক্লাস 1 বা 10 এটা কিন্তু আসলে আসলে ক্লাস 1 বা 10 হয়েছে নাকি এটা অ্যাসেস করাও কিন্তু কঠিন। দেখো কারণ ও অত লো লেভেলে কিন্তু assess করা কঠিন, যদিও টেকনোলজি উন্নত হচ্ছে, কিন্তু এখানে আমরা একটা ধারণা পেতে পারছি যে ক্লিন রুমে আসলে ব্যাপারটা কি ঘটে। যে মোটামুটি ক্লিন রুমের ক্যাটাগরিটা আমরা বুঝতে পারলাম। এখন আমাদের ফাইনাল যে পয়েন্ট একটু খেয়াল করে, আমরা ক্লিন রুম কনসিডার করলাম, ক্লিন রুমের বিভিন্ন ক্যাটাগরি কনসিডার করলাম। একটু আগে ক্লিন রুমের এই ইমেজ গুলো দেখিয়েছি, দুইটা ইমেজের ডিফারেন্স কি ছিল বলতো? আমি একটু আগে বলেছি লেফট সাইডের একটা ফিগার, রাইট সাইডের একটা ফিগার, ডিফারেন্স কি? ইনসাইড আউটসাইড। ইনসাইড ভিউ, আউটসাইড ভিউ। আচ্ছা, এখানে আমাদের প্রথমে এই ফিগার গুলোর মধ্যে কি চোখে পড়তেছে, এটার বিশেষত্ব কি ক্লিন রুম গুলার? সাধারণ যে কোনো রুমের চেয়ে যে কোনো ল্যাবই তো এরকম হওয়ার কথা, এটা ক্লিন রুম কিভাবে বোঝা যাচ্ছে? এমন কোনো ইন্ডিকেশন আছে যে বোঝা যাচ্ছে এটা একটা ক্লিন রুম? লাইট, কালার, মানে লাইট মানে? মানে কালারটা ডিফারেন্ট। হ্যাঁ, মানে লাইটের কালারটা মনে হচ্ছে এটা ইয়েলোইশ কালার, আমাদের টিপিক্যাল অর্ডিনারি লাইটিং এর মতো না। মনে হচ্ছে যে এখানে লাইটের কালারটা একটু ডিফারেন্ট, এইটাই হচ্ছে ক্লিন রুমের একটা পার্টিকুলার ফিচার। কিন্তু এখানে এরকম স্পেশাল লাইট কেন লাগলো? মনে হচ্ছে যেন লাইটটা যেন একটু অন্যরকম, আমরা যেরকম লাইট দেখি তা না। এটা তো এলইডি লাইট মনে হচ্ছে না, এটা কি নাকি ইয়েলো কালারের একটা স্পেশাল লাইট, এটার ব্যাপারটা কি হতে পারে বলো? তুমি যদি কিছু ইনটিউশন অ্যাপ্লাই করতে পারো তাহলে জবাব দিতে পারবা। লিথোগ্রাফিতে স্যার যে আল্ট্রাভায়োলেট লাইট ইউজ করা হয় ওইটার কালার হতে পারে কাছাকাছি। আল্ট্রাভায়োলেট না, কিন্তু এটা দেখো এটা হবে না, কারণ মাথার উপরে যে বাতি জ্বলতেছে সেগুলো মনে হচ্ছে এই কালারই। কারণ ইউভি লাইট কি হবে, কোনো একটা একটা চেম্বারের মধ্যে একটা ওয়েফার থাকবে, তার উপর থেকে ইউভি লাইট শাইন করা হবে, তাই না? এবং সেইটা তো জি আমার স্যার। মনে হয় না কোনো এক্সপোজড অবস্থায় থাকবে, এখানে তো কিছু এক্সপোজ লাইট দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেন জেনারেল লাইটই হচ্ছে গিয়ে ইয়েলোইশ। লিথোগ্রাফি তো কোনো একটা চেম্বারের ভিতরে হবে, তাই না? সেখানে আল্ট্রাভায়োলেট কি খোলা অবস্থায় থাকবে? তা তো না। কোনো একটা কন্ট্রোল চেম্বারের ভিতরে না ইউভি লাইট শাইন করা হবে মাঝে নাকি? কমন সেন্স জি কি স্যার। বলে? কিন্তু এখানের অ্যাম্বিয়েন্ট লাইটিং এ ইয়েলোইশ, দেখো। সুতরাং ইউভি লাইটের কালার ইয়েলো, এটা বোধ হয় না, নাকি? যুক্তি কি বলে দেখো তো, কি বলে যুক্তি? তাহলে কি হইতে পারে? ইউভি লাইটের কারণে এরকম ইয়েলো দেখাচ্ছে, ইউভি লাইটের রং এরকম হয়? ইউভি লাইট কি ইয়েলো কালারের? কি হতে পারে? একটু দেখো আমাদের এই লিথোগ্রাফির মধ্যে আমরা কি ব্যবহার করছি, দেখো ফটোরেজিস্ট। ফটোরেজিস্ট কি জিনিস? লাইট ডিপেন্ডেন্ট। লাইট সেন্সিটিভ ম্যাটেরিয়াল। ফটোরেজিস্ট এমন একটা ম্যাটেরিয়াল যার উপর লাইট পড়লেই তার প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। এই যে বললাম না, পলিমারাইজেশন, ডিপলিমারাইজেশন, সফট হয়ে যায়, হার্ড হয়ে যায়, সফট। এই বললাম এই কথাগুলো। তাহলে জি স্যার। ফটো মানে এখানে তুমি যত ওয়েপন নিয়ে কাজ করবে অনেক জায়গায় ফটো রেজিস্টে কোড করা যাবে, তাহলে এই জন্য লাইটিংটা এমন হতে হবে যেন সেটা ফটো রেজিস্টকে যেন এফেক্ট না করে। এরকম ইয়েলো কালারের লাইটিং ব্যবহার করা হয় কারণ এই কালারের লাইটিং এর জন্য ফটো রেজিস্টটা নিউট্রাল বিহেভ করে। অর্থাৎ এরকম অ্যাম্বিয়েন্ট লাইটিং এ আমাদের ফটোরেজিস্ট তো নিশ্চয়ই কোনো কন্ট্রোল চেম্বারেই থাকে, কিন্তু এটা ফটোরেজিস্টটা সবসময় ডিল করতে হয় 50টা সাইকেল। মাঝে মধ্যে তো চেম্বার থেকে বের করে আনতে হবে বা আরেকটা চেম্বারে ঢুকাইতে হবে, তখন তো উপরে ফটোরেজিস্ট লেয়ারটা থাকতেও পারে। কিন্তু একটু সময়ের জন্য বের করে আসলে তখন বাইরের লাইটের তার উপরে পড়লেই যদি সাথে সাথে প্রপার্টি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে এখানে এমন একটা লাইট সিলেক্ট করা হয় যে তার জন্য যেন ফটোরেজিস্ট গুলা নিউট্রাল বিহেভিয়ার বা ফটোরেজিস্ট গুলার বিহেভিয়ার যেন চেঞ্জ না হয়। এটা হচ্ছে জেনারেলি স্পিকিং, আরো বিভিন্ন স্পেসিফিক থাকে। দেখো এই লজিকটা কি মোর লজিক্যাল মনে হয় নাকি কথাটা? মানে এখানে এমন একটা কালারের লাইট ব্যবহার করা হয় যেটা ফটোরেজিস্টকে যেন এফেক্ট না করে, কারণ ফটোরেজিস্ট বিভিন্ন ওয়েভলেংথ বা লাইটের উপর ডিপেন্ড করে। এখানে এমন ওয়েভলেংথের লাইট ব্যবহার করা হয় যেন যেই ওয়েভলেংথে যে ফটোরেজিস্টটা এই ফটোলিথোগ্রাফিক সাইকেলে ব্যবহার করা হচ্ছে সেটা যেন ওই ওয়েভলেংথে কোনো প্রপার্টি চেঞ্জ না করে। এটা কি বুঝতে পারলাম নাকি? দেখো আমি কি বললাম, বোঝানোর জি চেষ্টা স্যার। করছি যে এই কালারটার কারণটা কি হতে পারে। আচ্ছা, আজকের ক্লাস আমরা এখানেই কনক্লুড করছি। আমরা আমাদের স্যার এখানে ওই অ্যাসাইনমেন্টটা স্যার কবে জমা সাবমিট করতে হবে ওইটা? অ্যাসাইনমেন্টটা হচ্ছে নেক্সট উইকে, মানে 7-8 দিন সময় থাকবে, নেক্সট উইকে সাবমিট করতে হবে এবং টিমসে সাবমিট করতে হবে আগের মতো। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আর এটার ম্যাটেরিয়ালটা আমাদের
টিমসে দিয়ে দেওয়া হবে। আর তোমাদের আগে কথা বলি, আমাদের এই যে যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া হবে তার মধ্যে কিছু এক্সট্রা স্লাইড থাকতে পারে, সেগুলো সেলফ স্টাডি কনসিডার করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে আমাদের অনলাইন ক্লাস নিতে হলো। আমাদের স্টুডেন্টরা তাহলে এখন লিভ নিতে পারো চাইলে। আর ম্যাটেরিয়ালটা টিমসে দিয়ে দেওয়া হবে এই জিনিসগুলো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। অ্যাটেন্ডেন্স হচ্ছে এখানে তোমাদের এই এখানে সফটওয়্যারের মধ্যে থেকেই পাওয়া যাবে। কে কতক্ষণ ছিল, শেষে এসে জয়েন করছো না কতক্ষণ, কত পার্সেন্ট টাইম ছিল, এগুলো ওখান থেকে দেখা যায়। না থাকে তোমরা তাহলে এখন লিভ নিতে পারো।